আমি এতটা বেশি ওভার কনফিডেন্ট ছিলাম যে আমার কাছে মনে হয়েছে পারবোই, একটু মাওয়া থেকে ঘুরে আসি। মানে আমি কিন্তু ভাই এটা এক্সামের পরীক্ষার আগের রাতে বলতাম। আমার যেহেতু মূল লক্ষ্য ভাই বুয়েট ছিল, খুবই সহজ, পারার কথা, পারি, করছি, অনেকবার করছি, জানি, কিন্তু সূত্র মনে নেই। তো ঢাবি ভর্তি পরীক্ষার আগের সময়টাতে আমি মানে এতটা উচ্ছন্নে টাইম কাটাচ্ছিলাম, মানে আই ওয়াজ ফিলিং লাইক যে হয়ে যাবে, সমস্যা নেই, আমি তো আর খারাপ স্টুডেন্ট না, ঢাবি আর কি। এটা কি আসলে অহংকারের কারণে কি আসলে রেজাল্টে কোনো ইম্প্যাক্ট হয় কিনা, নাকি এটা শুধু আসলে রিয়েল লাইফ বা ফিউচারে কোনো কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে বলে মনে করো, বা তুমি কি রকম প্রবলেম ফেস করছো আর কি? এই পার্শিয়াল মার্কিং হচ্ছে এমন একটা জিনিস যেটার উপর আমাদের ভরসা করা উচিত না। রেগুলারলি আমি বুয়েটে যায় ছবি তুলতেছি, রেগুলারলি বুয়েট ক্যাম্পাসটা নিয়ে ব্র্যাক করতেছি, অ্যাজ ইফ যে বুয়েটের জন্য প্রিপারেশন নাও আর বুয়েটে চান্স পাওয়া এক কথা। এই ক্ষেত্রে অনেকে আবার বলে না যে আসলে প্রশ্ন ব্যাংক সলভ করে লাভ কি, কোশ্চেন তো রিপিট খুব একটা হয় না, মানে কারো ফিডব্যাক আর কি, এটা নিয়ে তোমার সাজেশন কি? আচ্ছা, ভালো একটা কথা বলছেন। আমরা এটা এরকম করে বলতাম যে অ্যাডমিশন সিজনে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা জানা যে কি বাদ দিব। আসসালামু আলাইকুম, আমাদের আজকের পডকাস্ট মিদার সাথে। তো মিদা হচ্ছে কারেন্টলি বুয়েটে আছে এবং সে বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে চান্স পাইছে অ্যাডমিশন টেস্টে। তো শুরুতে আমরা আসলে মিদার পরিচয়টা জেনে নিই। ভাই আসসালামু আলাইকুম, আমি নাফিস আহমেদ মৃধা, এখন বর্তমানে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আমার অ্যাডমিশন সিজন হচ্ছে 20-21। তো এই আর কি ভাই। আর একটু র্যাঙ্কিং গুলো একটু বলো আর কিভাবে র্যাঙ্কিং এর ব্যাপারটা হচ্ছে ভাই, আমি ফর্ম তুলছিলাম হচ্ছে মূলত 3টা। একটা হচ্ছে বুয়েটের, এমআইএসটি আর ঢাবি। তো এই 3টার বাইরে আর খুব একটা বেশি ফর্ম তোলা হয়নি, মানে তোলাই হয় না আর কি। তো এমআইএসটি আর বুয়েটের র্যাঙ্কটা মানে খুব মানে অ্যামেজিং ভাবে একই, সেটা হচ্ছে 742। বাট ঢাবিতে র্যাঙ্কটা বেশ ডিপ্রেসিং বা স্যাডেনিং ছিল, সেটা হচ্ছে গিয়ে 4140। তো যদি আমি ভাই এক্সামের সিকোয়েন্সটা বলি, প্রথম এক্সাম ছিল এমআইএসটি, দেন ঢাবি, দেন বুয়েট। তো এই হচ্ছে মোটামুটি সিকোয়েন্স। বুঝতে পারছি। আচ্ছা, তো তোমার যে এই যে সেম হলো রেজাল্ট, এটা তো আসলে কাকতালীয়, তাই না? এটা কিন্তু এটা কমপ্লিটলি কাকতালীয় ভাই, এটা আমি চিন্তা করতে পারি না যে এরকম একসাথে হবে, কারণ এরকম তো আর দেখি নাই কারো যে একদম সেম র্যাঙ্ক। এক্স্যাক্টলি একদম সেম র্যাঙ্ক। আচ্ছা, এখন আমরা পরের স্টেপে যাই যে আসলে তুমি যে পরীক্ষাগুলো দিছো, তো এই পরীক্ষায় প্রথমে তোমার র্যাঙ্কটা দেখা যাচ্ছে যে 741, তাই তো? 742। আর পরবর্তীতে র্যাঙ্কটা কত ছিল? 4140। তো ওই যে র্যাঙ্কটা পিছনে যায় কেন? মানুষ তো দেখা যাচ্ছে যে হয় সমান থাকে বা আশেপাশে থাকে বা কম থাকে। হ্যাঁ, আমি যদি এখানে আরেকটা এক্সট্রা অ্যাড করি, সেটা হচ্ছে জেনারেলি আমরা দেখা গেছে যে আমার বন্ধু বান্ধব বলি বা আমার পরে তো ভাই এখন অলরেডি জুনিয়র 4টা ব্যাচ চলে আসছে, 21, 22, 23, 24। তো সবসময় আমরা এরকম দেখছি যারা আপনার বুয়েটে চান্স পায়, মানে বুয়েটে মোটামুটি 1000-এর ভিতরে থাকে, এরা সবসময় ঢাবিতে টপ 500-এ থাকবেই। মানে আমার ঘটনাটা পুরোপুরি উল্টা হয়েছে ভাই। মানে যে ছেলেটা বুয়েটে চান্স পায় না, এই ছেলেটা দেখা যায় ঢাবিতে 4000 র্যাঙ্কে থাকে। মানে যে ছেলেটা ঢাবিতে 4000 র্যাঙ্ক করছে, ও বুয়েটের ওয়েটিংয়ে থাকার কথা না। বাট আমার ক্ষেত্রে কমপ্লিটলি ঘটনাটা ভাই উল্টা ঘটছে। তো এইটাতে ভাই আমার অবশ্যই কিছু অ্যাডমিশন মিস্টেক আসবে, বেশ কিছু মিস্টেক আছে। এবং আই গেস ভাই যেহেতু বলছি 20-21 সেশন, অবশ্যই এটা বুঝতে পারছেন এবং আমাদের অডিয়েন্সও বুঝতে পারছে যে অটোপাস ব্যাচ। তো অটোপাস ব্যাচ আমার ভাই শুরু থেকে আসে, যদি আমি এই জিনিসটা একটু এক্সপ্লেন করতে পারি। তো আমার বাসা মিরপুরে, আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো আমাদের সময়টা কলেজ, মানে আমি হচ্ছে কলেজে যাই হচ্ছে 18 সালের জুলাইতে। তো তখন পুরাদমে মেট্রো রেলের কাজকর্ম চলতেছিল। তো কলেজ লাইফ খুব স্ট্রাগলিং ছিল, কারণ এখন তো ভাই মেট্রো রেলে মনে হয় 20-25 মিনিটে চলে যাওয়া যায়, আর আমাদের সময় ভাই যাইতে লাগতো 4 ঘন্টা 3 ঘন্টা এরকম। তো দেখা যেত যে আমি কলেজে এনডিসিতে গেছি হচ্ছে বাসে করে, সকাল সকাল আসার সময় ইদার বাসে আসছি, অথবা আর একটা ওয়ে ছিল কমলাপুর থেকে ট্রেন নিতাম, ট্রেন নিয়ে উত্তরা এয়ারপোর্ট পর্যন্ত যাইতাম, ওইখান থেকে নেমে বাসায় আসতাম। তো এই জিনিসটা বলতেছি ভাই এই কারণে যে আমার কলেজ লাইফটা খুব হেকটিক ছিল। মানে এই যে জার্নির টাইমটা চলে যাইতো প্রতিদিন, এই টাইমটা ভাই কভার করা, বাসায় এসে আবার রেগুলারলি মানে ফোকাসড ভাবে একটা ডেলিভারেট টাইম ধরে পড়া, এটা খুব টাফ ছিল ভাই। তো এরকম করে যে পড়াশোনাগুলো করছি, করার পরে দেখা গেছে যে আমার কলেজে র্যাঙ্ক যেটা আসে, এনডিসিতে 2000-এর মতো স্টুডেন্ট থাকে, তো মোটামুটি টপ 100, টপ 200 এর ভিতরেই ছিলাম সবসময়। তো কলেজ শেষ হইলো, কোভিড-19 স্ট্রাইক করলো, মোটামুটি এক্সাম হবে কি হবে না এটা নিয়ে একটা ব্যাপার স্যাপার চলতে থাকলো বেশ বড় সড়ো। তো আমরাও মোটামুটি যারা এনডিসির পোলাপান অ্যাটলিস্ট ছিলাম, বাইরের কলেজের পোলাপানও সেম জিনিসটা রিয়েলাইজ করার কথা, বাট আমরা মোটামুটি মানে একাধারে সবাই বুঝতে পারছিলাম যে ভাই এইচএসসি এক্সাম যদি হয়ও, আমাদের এখন অ্যাডমিশনের প্রেপ ভালো মতো নেওয়া উচিত, কারণ এইচএসসি এক্সাম যদি হয়ও এটা আরো দেরি করে হবে, বা যদি ভাই কেউ অ্যাডমিশনের প্রেপ নিতে থাকে, এইচএসসিতে খারাপ করার কথা না, কারণ অ্যাডমিশন তো একটু অ্যাডভান্সড। অ্যান্ড আমরা জেনারেলি ভাই কলেজ লাইফে কিছুটা হইলেও অ্যাডমিশন পড়ে আসছে, কারণ আমাদের এনডিসির কুইজগুলো ভয়াবহ কঠিন হতো।
তো তখন আমরা মোটামুটি অ্যাডমিশনের পড়াশোনা শুরু করতেছি। তো আমাদের 20 সাল চলে গেল, কোভিড তো ভালো মতো স্ট্রাইক করলো, 21 সাল চলে আসছে আমাদের। কিন্তু ভাই 20 সাল বলতে আমাদের ভর্তি পরীক্ষা 20 সালে হয়ে যাওয়ার কথা ছিল। 20 সালে তো হইলোই না, চলে গেল 21 সাল পর্যন্ত। 21 সালের প্রথম এক্সামটা হইলো হচ্ছে আপনার মেডিকেলে। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি ফর্ম তুলি নাই, যদিও বাবা বলছিল তুলতে, বাট আমি না তোলার যেটা কারণ ভাই, মানে আমি ডিফোকাসড হইতে চাইছিলাম না। মানে আমার যেহেতু মানে ডাক্তারি পেশাটার প্রতি একটা হিউজ রেসপেক্ট আছে, বাট ডাক্তার হিসেবে আমি নিজেকে কখনো চিন্তা করি নাই। এমন না যে ভাই পরীক্ষা দিলে চান্স পেয়ে যেতাম, এটা বলা যায় না, কিন্তু মানে কখনো ট্রাই করি নাই, ফর্ম তুলি নাই। তো প্রথম যে ভর্তি পরীক্ষাটা আসলো মেডিকেলের পরে, যদি বাদ দিই, তারপরে ছিল এমআইএসটি। তো এমআইএসটি ভর্তি পরীক্ষাটা দেওয়ার যেটা মেইন রিজন, মানে এটা কেন বলতেছে ভাই, যেহেতু আমি সিকের ওয়েটার ফর্ম তুলি নাই, জিএসটির ফর্ম তুলি নাই, জাহাঙ্গীরনগর তুলি নাই, তো অনেকে প্রশ্ন করতে পারে যে হুট করে কেন এমআইএসটি। এমআইএসটি তার মেইন কারণ হচ্ছে ভাই, এমআইএসটি একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এবং ওদের প্রিপারেশনটা ইঞ্জিনিয়ারিং। তো আমার যেহেতু মূল লক্ষ্য ভাই বুয়েট ছিল, আমাকে ভাই এমআইএসটিতে একবার বসে দেখা হচ্ছে, যেহেতু প্রথম পরীক্ষা। তো এমআইএসটিতে বসার সময় একটা জিনিস আমি খেয়াল করলাম, বসার পরে মানে যেদিন এক্সামে গেলাম, কোশ্চেন খুব বেশি সহজ ছিল। আচ্ছা। এবং যারা অ্যাডমিশনে মোটামুটি পড়াশোনা করে তারা এই জিনিসটা এনিবাডি এটা রিয়েলাইজ করতে পারবে যে ভাই আপনার অ্যাডমিশন ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি সহজ হয়, একটা মোটামুটি মিড টায়ারের স্টুডেন্টের জন্য বলেন বা একটু ভালো স্টুডেন্টের জন্য বলেন, চান্স পাওয়া খুব কঠিন হয়ে যায়, কারণ সবাই ভালো করতেছে। ইনফ্যাক্ট আপনি যদি ভাই 5 মার্ক ভুল করেন, চান্স মিস করতে পারেন, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো এমআইএসটি ভর্তি পরীক্ষা দিয়ে একটা জিনিস আমি রিয়েলাইজ করতে পারলাম যে প্রশ্ন কিন্তু সহজ আসতে পারে, সো আমাকে এটা নিয়ে একটু কনসার্ন থাকতে হবে। বাট মোটামুটি এমআইএসটি ভর্তি পরীক্ষা খুব একটা খারাপ হচ্ছে তা বলবো না, কিন্তু এখানে একটা জিনিস অ্যাড করতে হয়। আমি ভাই উদ্ভাসে ছিলাম মিরপুর এরিয়াতে, এবং আমাদের সময় তো ভাই উদ্ভাস অফলাইন ক্লাস হয় নাই, ক্লাস হয়েছে হচ্ছে অনলাইনে, এবং এক্সামটা অফলাইনে হয়েছে। তো অফলাইনে এক্সাম যখন আমি দিতাম, বেশ কয়েকবার উদ্ভাসের আমি সেন্ট্রালি টপ 30-তে গেছি, একবার টপ 10-এও গেছি সেন্ট্রালি। তো এই র্যাঙ্কের সাথে ভাই যদি আমি চিন্তা করি, না আমার এমআইএসটির র্যাঙ্কটা যায় মানে 742, বুয়েটেরটাও যায় না, আর ঢাবিরটা তো যায় না। মানে মানে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমার সবসময় ভাবছি যে হয়তো ইনশাল্লাহ টপ 100 অ্যাটলিস্ট যাবো। তো এমআইএসটিতে কেন টপ 100 করতে পারলাম না, এটার মূল কারণ হচ্ছে ভাই যে সহজ জিনিস ভুল করা। এই কারণে আমি আমার ব্যক্তিগত জায়গায়ও যখন ভিডিও বানাই বা অন্য যেখানেই ভিডিও বানাই না কেন, একটা কথা বারবার বলি যে অ্যাডমিশন সিজনে মানুষ চান্স মিস করে বা র্যাঙ্ক পিছিয়ে যায় একটা মাত্র কারণে, সেটা হচ্ছে পারা জিনিস ভুল করা। কেউ যদি পারা জিনিস ভুল করে আসে, সে ভাই মানে চান্স মিস করতেছে। এবং পরীক্ষার কনসেপ্টটাই এইটা ভাই, যে আমরা পারা জিনিস পারবো, নতুন জিনিস না। তো এমআইএসটি ভর্তি পরীক্ষাটা হইলো, অ্যান্ড মানে অনেকে আমি জানি না মানে স্ক্রিনে কে দেখতেছে ভিডিওটা, কত ভালো স্টুডেন্ট বা খারাপ, বাট আই ওয়াজ ভেরি ডিপ্রেসড অ্যাবাউট দ্য র্যাঙ্ক। আমি যদি এখন হেসে খুশি বলতেছি যে 742, বাট আমি এটা নিয়ে ডিপ্রেস ছিলাম। তো এই ডিপ্রেশনটাকে আরো বেশি বাড়াই দিল ঢাবি। তো ঢাবি ভর্তি পরীক্ষাটা হয় হচ্ছে আমাদের খুব সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবর, এটা কিন্তু ভাই 21 সালে চলে আসছে। পরীক্ষা কিন্তু সব 20 সালে হওয়ার কথা, মানে নর্মাল যদি চিন্তা করি 20 সালের এপ্রিল এইচএসসি হইলো, দেন হচ্ছে ভাই 20 সালের মধ্যেই সবগুলা ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার কথা, ওইটা তো হয় নাই, 21 সালে গেছে। এখানে একটা ফ্যাক্টর যে আমার প্রিপারেশনের যেরকম ধরন ছিল, ওই ধরনটা যদি ভাই আমি ধরে রাখতে পারতাম, তাহলে ঢাবিতে ভাই মানে এত পিছনের দিকে র্যাঙ্ক আসার কথা না। এটার কেন কথা না, এটার প্রমাণ হচ্ছে এটা যে ভাই পরে যে বুয়েট ভর্তি পরীক্ষাটা হয়, প্রিলি হয়, বুয়েট ভর্তি পরীক্ষা হয়, ওখানে কিন্তু আমি কামব্যাক করছি। এবং আপনি যদি সময়ের ডিফারেন্সটা চিন্তা করেন, ঢাবির ভর্তি পরীক্ষা আর বুয়েট প্রিলি ভর্তি পরীক্ষার মধ্যে সময় খুব বেশি হইলে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ছিল। তো এত কম সময় কিন্তু ভাই এই ডেভেলপমেন্ট করা সম্ভব না, যদি না তার আগে থেকে বেসিকটা ভালো থাকে। সমস্যাটা যেটা হয় যে অন্যান্য ব্যাচ বা অনেকেই মনে করে যে এরা তো অ্যাডমিশন সিজনে অনেক বেশি টাইম পাইছে, ভালো। কিন্তু কথাটা হচ্ছে ভাই ভালো কার জন্য? যে এর আগে পড়াশোনা করে নাই, একদমই পড়াশোনার আশপাশে ছিল না, সে হয়তো 0 থেকে বিল্ড করে আসছে। কিন্তু যে ছেলেটা পড়াশোনা করছে, এনডিসির সেন্টআপ 2-র মতো এক্সামে একটা সেন্ট্রালি র্যাঙ্ক ছিল, উদ্ভাসের র্যাঙ্ক ছিল, ওর জন্য যদি ভাই বড় গ্যাপ আসে, আপনি অবশ্যই ভাই পড়ালেখা থেকে একটু হলেও ডিট্যাচড হবেন। তো ঢাবি ভর্তি পরীক্ষার আগে এক্সাক্ট টাইমটাতে আমার এই ঘটনাটাই ঘটে। আই ওয়াজ কোয়াইট অ্যাওয়ে ফ্রম মাই স্টাডিজ, অনেক দূরে চলে গেছিলাম পড়ালেখা থেকে। এবং ঢাবি ভর্তি পরীক্ষার জন্য যেসব স্ট্রং পয়েন্ট থাকে ভাই, যে আপনাকে প্রচুর এক্সাম দিতে হবে ঢাবির রেসপেক্ট, যে ঢাবিতে কিরকম এক্সাম হয়, ক্যালকুলেটর ছাড়া। তারপরে হচ্ছে আপনার ভাই শর্টকাট প্রচুর পারতে হবে, তারপরে কম জায়গায় রাফ করতে পারা লাগবে, তারপরে সূত্র টুত্র সবকিছু মাথায় থাকা লাগবে। কারণ ভাই ঢাবিতে কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং এ কি হয় ভাই, জাস্ট বইয়ের সূত্রগুলো জানলেই পারা যায়, কারণ এখানে শর্টকাটের কোনো ফর্মুলা জানা দরকার পড়ে না। বাট ঢাবিতে ভাই শর্টকাটের ফর্মুলা জানা রাখা লাগে, যেটা আমি জানছিলাম না। এবং সব থেকে বড় ভাইটাল পার্ট সেটা হচ্ছে ভাই কোশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস করে এক্সাম দেওয়া। তো দুঃখের কথা হচ্ছে ভাই, আমি ভার্সিটি প্রশ্ন ব্যাংক যেটা ছিল, এটা আমি কখনো খুলে দেখিনি। কারণ কি? কারণ খুলে দেখে নেই, এটা বলতে পারেন কাইন্ড অফ একটা ওভার কনফিডেন্স, যেটা আমি স্বীকার করি। কারণ আমি যদি পয়েন্টগুলো ওইখানে দ্বারা স্বীকার না করতাম,
আমার মনে হয় না ভাই আমার বই পর্যন্ত আসে। তো আমি তখন স্বীকার করছিলাম, বাট এই রিয়েলাইজেশনটা আসলে এক্সামের পরে। তো আমি একটু এক্সামে চলে যাই। তো ঢাবি ভর্তি পরীক্ষার আগের সময়টাতে আমি মানে এতটা উচ্ছন্নে টাইম কাটাচ্ছিলাম, মানে আই ওয়াজ ফিলিং লাইক যে হয়ে যাবে, সমস্যা নেই, আমি তো আর খারাপ স্টুডেন্ট না, ঢাবি আর কি, ঢাবিতে তো 6000-7000 পর্যন্ত র্যাঙ্ক টানে ইউনিটে, একটা র্যাঙ্ক হইলেই হয়েছে, ঢাবিতে তার পড়ার ইচ্ছা নেই, যাবো বুয়েটে, এরকম একটা মানে কনফিডেন্সের ইয়াটা আমার তখনকার সময় এটা খুব ওভার কনফিডেন্ট। তো এক্সামে বসতে গেলাম, এখানে ছোট্ট একটা পোর্শন আছে, আমি জানি না আমি বেশিক্ষণ কথা বলতেছি কিনা, অডিয়েন্স বিরক্ত হবে কিনা। তো ঢাবি ভর্তি পরীক্ষার আগের রাতে আমার বাসাটা এমন একটা জায়গায় যে জায়গাটা বেশ নিশ্চুপ থাকে, তো বাবা মা ঘুমায় গেলে বাসার নিচের গেটের চাবি আমাদের কাছে আছে। তো পাশের ফ্ল্যাটে আমার কাজিন থাকে, কাজিন আবার একটু শৌখিন মানুষ, কম বয়সে বাবার কাছ থেকে একটা গাড়ি কিনে নিচ্ছে। তো রাতের বেলা তখন নতুন মাওয়া এক্সপ্রেস হয়ে গেছে। তো আমি বুঝাইতে পারতেছি কিনা, অডিয়েন্স যারা ভর্তি পরীক্ষার্থী আছে তারা খুব ভালো মতো রিলেট করতে পারবে যে এক্সামের আগের রাতে মানুষের সিরিয়াসনেস কই থাকে। আমি এতটা বেশি ওভার কনফিডেন্ট ছিলাম যে আমার কাছে মনে হয়েছে পারবোই, একটু মাওয়া থেকে ঘুরে আসি। মানে আমি কিন্তু ভাই এটা এক্সামের পরীক্ষার আগের রাতে বলতেছি, মানে এমন না যে আগের সপ্তাহে। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগের রাতে আই ওয়াজ দ্যাট মাচ ওভার কনফিডেন্ট যে একটু ঘুরে আসি। তো রাতের বেলা বাবা মা ঘুমায় গেছে, কেউ টের পাওয়ার কথা, নাচতে করে চাবি টাবি খুলে নিয়ে আমার কাছে নিজে সেলফ ড্রাইভ করে গাড়িটা নিয়ে বের হয়ে যায়, মাওয়া এক্সপ্রেস দিয়ে ঘুরে টুরে আসলাম। বাসায় আসছি এমন একটা টাইমে যে বাবা উঠবে তার আগে ঢুকে গেছি, কেউ বুঝে নাই যে আমি কোথাও গেছি না গেছি। আমার সাথে ঘুম ধরছে ভাই, বিশাল ঘুম ধরছে, কারণ পুরো রাস্তাতে আমরা কাজিন ছিল, কাজিনের ফ্রেন্ডরা ছিল, আমার ফ্রেন্ডরা ছিল, মজা করছে অনেক, তো ঘুমানো তো হয় নাই। এখন ভাই এক্সাম হলে যে যাব, মানে ঘুম, ভয়ঙ্কর ঘুম আসতেছে। তো এইটা একটা খুব বড় ফ্যাক্টর ছিল যে ঢাবিকে এতটা বেশি আমি নেগলেক্ট করছিলাম। পরে এটা নিয়ে অনেক পস্তাইছি, এবং ঢাবির জন্য যে আমার অ্যাটলিস্ট ভাই একটা ফর্মুলাগুলো দেখে যাওয়া উচিত, এটাও করি নাই। শর্টকাট তো বাদ দিলাম, কোশ্চেন ব্যাংকও দেখি নেই, মোটামুটি এই অবস্থা। তারপরে ভাই এক্সামে গেলাম, এখন কোশ্চেনগুলো দেখার পরে সব থেকে দুঃখটা লাগছে। তো আমাদের সময় ভাই এমসিকিউ ছিল 60 মার্কের, মানে 15 করে 4টা সাবজেক্ট, 4 15 60, আর রিটেনে ছিল 4 10 40, 10 মার্ক করে 4টা সাবজেক্ট। তো এমসিকিউর দিকে তাকায় আমি বুঝতেছি খুব সহজ এমসিকিউ, খুবই সহজ, পারার কথা, পারি, করছি, অনেকবার করছি, জানি, কিন্তু সূত্র মনে নেই। দিস ওয়াজ দ্য ফ্যাক্টর। এই জিনিসটা যদি ভাই কেউ অ্যাডমিশন সিজনে ফেস করে, মানে অ্যাডমিশন এক্সাম হলে যায় ফেস করে, আমার কাছে মনে হয় ভাই এর থেকে বাজে ফিলিংস হইতে পারে না। কারণ অ্যাডমিশনে কমনই পড়ে না মানুষের অনেক আছে, আর এখানে আমার কমন পড়ছে, আমি জানি, করছি সলভ। আমি আমার কলেজ লাইফে ফার্স্ট ইয়ারে এই জিনিস সলভ করছি, সূত্রটা মনে পড়তেছে না, সূত্র দিয়ে করা লাগবে ওইটাও আমি জানি, কিন্তু সূত্রটাই এখন এটা প্রান্তবেগ করে আসছে ভাই সারা জীবন, প্রান্তবেগের সূত্র মনে আসতেছে না, সিম্পল সূত্র মনে আসতেছে না। দুইটা কারণ ভাই, ঘুমাই নেই, রাতের বেলা মাথাটা একদম বাস ধরে আছে, আর হচ্ছে প্র্যাকটিস করি নেই ভাই, ভার্সিটি কর্পোরেশন প্র্যাকটিসই করি নাই আমি। মানে আমার এরকম একটা জেদ যে ভার্সিটি ভর্তি পরীক্ষার আগে আমি বুয়েটের কোশ্চেন ব্যাংক করবো, আমি ঢাবিকেও ধরবোই না। এটা মূল কারণ কি? একমাত্র ওভার কনফিডেন্ট ভাই। এটার মূল কারণ একটা অবশ্যই ওভার কনফিডেন্স থাকবে, এবং এটা নিয়ে ভাই আমি রিসেন্টলি একটা ভিডিও বানাইছিলাম যেখানে আমি বলছিলাম যে একদল পাবলিক থাকে যারা যদি এই জিনিসটা চেঞ্জ না করে চান্স পায় না। সেটা হচ্ছে সে কোনো জায়গায় এখনো চান্স পায় নাই, কিন্তু এটা নিয়ে সে খুব এক্সট্রা ব্র্যাগিং করে। মনে করেন ভাই আমি 24 ব্যাচের একটা ছাত্র বা 25 ব্যাচের একটা ছাত্র, বুয়েট এখনো হয় নাই, বাট রেগুলারলি আমি বুয়েটে যায় ছবি তুলতেছি, রেগুলারলি বুয়েট ক্যাম্পাসটা নিয়ে ব্র্যাক করতেছি, অ্যাজ ইফ যে বুয়েটের জন্য প্রিপারেশন নাও আর বুয়েটে চান্স পাওয়া এক কথা। এই যে ব্যাপারটা, এটা আমার মধ্যে ছিল, এবং ঢাবিকে আমি কাউন্ট করতাম না। এটা আমি ভাই মানে এই জিনিসগুলা কিন্তু আমি ভালো বলতেছি কোনোভাবে না, এগুলো কিন্তু ভাই আমি রিয়েলাইজেশন করছি, সেখানে আমি আসবো যে রিয়েলাইজ করার পরে দেন আই কুড চেঞ্জ ইট। আমি যদি ভাই আমার মিস্টেকটা না বুঝতাম তাহলে কিন্তু চেঞ্জ করতে পারতাম না। রাইট রাইট। তো ভর্তি পরীক্ষায় যাওয়ার পরে আমি খেয়াল করতেছি যে সবকিছু আছে, সবকিছু পারতেছি, বাট সূত্র মনে নাই, এন্ড অলসো আমি ক্যালকুলেটর ছাড়া করতে পারতেছি না। কারণ আমি পারি ভাই, সবই পারি, কিন্তু ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা শিখে নাই। মানে আপনি ভাই 1/√2 ভ্যালু কিভাবে বের করবেন যদি আপনি মুখস্থ না জানেন? ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, তাই না? তো এরকম অনেক ভ্যালু ছিল যেগুলো ইজি জিনিস, জাস্ট একটু প্র্যাকটিস করলে পারলাম না। রিটেনেও সেম জিনিস হইলো যে উত্তর বের করতে পারতেছি না, তো পুরা ইকুয়েশনের ভিতরে ডাটাগুলো বসা এরকম করে দিয়ে রেখে চলে আসছে, উত্তর বের করি, স্বাভাবিক। কিন্তু উত্তর না বের করলে তো মনে ঢাবিতে রিটেনের ক্ষেত্রে মার্ক পার্শিয়াল মার্ক ভাই পার্শিয়াল মার্ক দিবে, কিন্তু এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যদি প্রশ্ন এতটাই সহজ হয়, হ্যাঁ বুঝেন, প্রশ্ন যদি এতটাই সহজ হয় যে এখানে আমার মতো ছাত্র, ব্যাপারটা হচ্ছে র্যাঙ্কিং এ, ব্যাপারটা নট যে আমি চান্স পাইতেছি কিনা, হ্যাঁ র্যাঙ্কিং এ। তো ভাই চিন্তা করেন, প্রশ্নটা এতটাই সহজ হইছে যে আমি যে কিছুই দেখা যায়নি তার কাছে সবকিছু কমন। তার মানে এইখানে অনেক স্টুডেন্ট আছে যারা ঠাক ঠাক করে উত্তরগুলো বসাই দিয়ে আসছে। অবশ্যই যখন স্টুডেন্ট টিচার দেখবে যে 90% মানুষ এটার উত্তর দিতে পারছে আর 10% মানুষ হচ্ছে যেটা উত্তরই বের করতে পারে না, সামথিং ইজ রং, তখন কিন্তু ভাই পার্শিয়াল মার্কিংটা ডিফারেন্ট হবে। মানে পার্শিয়াল মার্কিং কিন্তু ভাই কমপ্লিটলি টিচারদের হাতে থাকে রিটার্নের ক্ষেত্রে, উনি চাইলে দিবেন, না চাইলে দিবেন না।
তো হইতে পারে আমার সিজনের সময় সবাই পারছে, আমি পারিনি, আমাকে 0 দিছে, হইতেই পারে। তো এটা একটা ফ্যাক্টর, এটা একটা লার্নিং ছিল পার্শিয়াল মার্কিং নিয়ে, যে ভাই পার্শিয়াল মার্কিং হচ্ছে এমন একটা জিনিস যেটার উপর আমাদের ভরসা করা উচিত না, কারণ আমরা জানি না কি হইতে পারে। তো গেল এক্সাম দিয়ে আসলাম বাসায়, তো আমার কিন্তু ঘুম হয় নাই, সারা রাত আমি ঘুমাইতে পারিনি, বাট তখন আসার পরে আর ঘুম নাই, কারণ আমার লাইফ তখন ডিস্ট্রয় হেল হয়ে গেছে যে কি করলাম। যে ছেলে ঢাবিতে 4000-এর বাইরে যাইতে পারে, মানে তখন তো র্যাঙ্ক পাইনি, তখন তো র্যাঙ্ক পাও না, রেজাল্ট নাই, র্যাঙ্ক পাইনি, কিন্তু আমি পরীক্ষা দিয়া বুঝছো যে বুঝে গেছি ভালো হবে না, ভালো হবে না, এটা মানে হয়তো 5000-এর দিকে চলে যেতে পারে, আমি কিছুই করতে পারি নাই। এবং আমার এমন এমন বন্ধু বান্ধব, এমন এমন ফ্রেন্ড সার্কেল এত ভালো করে আসছে, মানে তারা হয়তো 2000-এর মধ্যে থাকবে, 1500-এর ভিতরে থাকবে, এনডিসির এবং এনডিসির বাইরে। এবং যেহেতু আমি বলতেছি যে আমি খুব ওভার কনফিডেন্ট ছিলাম, এটাও একটু মেনশন করি, এই জিনিসটা আমি কোনো জায়গায় কোথাও বলি নাই, সেটা হচ্ছে মানে আমি এটা নিয়ে খুব লজ্জিত, সেটা হচ্ছে এনডিসি লাইফে থাকা অবস্থায় আমি নটর ডেমের বাইরে ফ্রেন্ডশিপ করতে পছন্দ করতাম না। I was that much egoistic. এটা তো খুবই ব্যাড হ্যাবিট ছিল, মানে এই জিনিসটা, মানে এই জিনিসগুলোই ভাই রিয়েলাইজ করছিলাম ওই দিন। দ্যাটস ওয়াই মনে হয় আল্লাহ আমাকে একটা সুযোগ দিছিল, কারণ ম্যাক্সিমাম মানুষ ভাই তার ভুলটাকে কখনো রিয়েলাইজই করে না, সে কনফিডেন্ট থাকে সারা জীবন, সে ওভার কনফিডেন্ট থাকে, ভুল রিয়েলাইজ করে না। তো আমি সেদিন খেয়াল করলাম যে আচ্ছা এটা কিভাবে পরিবর্তন হলো, যে লাইক আমি সবসময় এনডিসি ফ্রেন্ড বানাইতাম, তো এখন আর আমার এটা বুঝলাম যে এটা আমার একটা মিস্টেক, এখন আমি এরকম কাজ করি না। তো এটা এই রিয়েলাইজেশনটা কিভাবে আসলো? কারণ যেহেতু আমি এনডিসি ফ্রেন্ড বানাচ্ছি, তারা অবশ্যই বেশিরভাগই মেধাবী এবং ভালো, সো আমার তো এটা ফিল আসার কথা না সহজে যে আমি কেন অন্যদেরকে বানাচ্ছি না। মানে যেহেতু তোমার মাইন্ডসেট আগে থেকে এরকম, তো চেঞ্জ হওয়াটা একটু টাফ না? কিভাবে হয়েছে? তো এইটা বলতে গেলে আমাদের রেজাল্ট দিন যাইতে হবে। তো রেজাল্টের দিন যেটা হইলো, আমার স্কুল লাইফের ফ্রেন্ড যাদেরকে আমি কখনো কাউন্ট করি নাই, এদের র্যাঙ্ক আমার থেকে ভালো আসলো এবং অনেক ভালো আসলো, এবং এরা এনডিসির না। অনেকের ক্ষেত্রে এরকম হয় না যে কখনো যদি এরকম হয় যে আমি কখনো খারাপ করছি, আমি জানি যে সবসময় আমার এই ফ্রেন্ডটা মানে বাড়ছে বা সবসময় সবকিছু খারাপ করতো, কিন্তু এখন হয়তো ভালো করছে, তখন তো মাইন্ডসেটটা এরকম হয় যে না ও মনে হয় কোথাও দেখা লেখছে, অথবা সে কোনো কিছু করছে, অথবা মানে সামথিং এরকম মনে হয় না যে আসলে না, দোষটা আমার না, ওর উপর কিভাবে চাপানো যায়, এরকম মাইন্ডসেট তৈরি হয় না? এটা আসে ভাই, কিন্তু ওই রেজাল্টের দিন পর্যন্ত আমি চেঞ্জ হয়ে গেছি, মানে অলরেডি আমি ইভলভ হয়ে গেছি। আচ্ছা, কারণ রেজাল্ট তো ভাই সাথে সাথে দেয় না, মোটামুটি সপ্তাহখানে একটু টাইম নেয়, এই টাইমটাতে আমি ইভলভ হয়ে গেছি। আমি এই গল্পটাতেই আসতেছি ভাই। তো এটা একটু বলে নেই, যেহেতু এটা আপনি ভালো একটা প্রশ্ন করছেন, ভুলে যাইতে পারি। তো কথাটা হচ্ছে, একটা মাত্র উদাহরণ পাই নেই যে আমার থেকে ভালো করছে। যদি একটা হয় তখন আপনি এটা এক্সকিউজ দিয়ে কাটায় দেন, ঠিক আছে দেখে লেখছে। প্রথম কথা ভাই অ্যাডমিশনে দেখা দেখি করা যায় না, বাট আমি করতে পারি যে মনের সান্ত্বনা, আর কি মনের সান্ত্বনা, বা আমি এরকম চিন্তা করতে পারি যে না হয়তো ওর কমন পড়ে গেছে, একটা এক্সাম হয়েছে। কিন্তু এটা আপনি একজনকে দিতে পারেন, কয়জনকে দিবেন? আমি যতগুলো স্টুডেন্টকে, যতগুলো বন্ধুকে ইগনোর করছিলাম, তাদের মধ্যে 80% আমার থেকে বেটার। এখন কেমন লাগতেছে ভাই যে আমি তাদের সাথে কথা বলা অফ করছি, আমরা তাদের সাথে একটা কমন আড্ডায় যাওয়া বন্ধ করছি, জাস্ট বিকজ ও এনডিসিতে পড়ে না। এতটা ডিসক্রিমিনেশন আমি তাদের সাথে করছি যে এনডিসির বাইরে ফ্রেন্ড রিকোয়েস্ট পর্যন্ত অ্যাকসেপ্ট করতাম না ফেসবুকে। এত এই জিনিসগুলো কোথাও বলি নাই ভাই, আমি জানি এটা বলার পরে অডিয়েন্স আমাকে রাখবে কিনা, বাট আমি এটা বলতেছি যে এটা আমার ভুল ছিল, যে ভুলটা আমি রিয়েলাইজ করছি ওই এক্সামটা দিয়ে আসার পরে, যে আমি এগুলো কি করলাম। এবং তখন ভাই আমার একটা অভ্যাস ছিল, এখনো আছে আমার ভাই, এখানে একটা ব্যাগও আছে, আমি ব্যাগের ভিতরে একটা খাতা রাখি, কলম রাখি। তো খাতা কলমে যে কাজটা করে আমি লিখি যে হোয়াট আই ডিড, হোয়াট শুড আই হ্যাভ ডান। তো আমি লিখলাম যে ভুলগুলা কি কি করলাম, প্রত্যেকটা পয়েন্ট করতেছি। প্রথম ভুল, ওভার কনফিডেন্ট থাকা, যে কাউকে আমি গুনি নাই, এটা করি নাই, ওটা করি নাই। এই জিনিসটা আমি একটু মানে কেমন ভাবে জানি চাইছি, কারণ মানে এটা কিছু যদি কারণ বলে, স্কুল লাইফে ভাই আমার এমন অবস্থা ছিল, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমার এলাকায় আমি আজীবন ফার্স্ট বয় ছিলাম। এটা কিন্তু বেশিরভাগ অনেকের ক্ষেত্রে আছে এরকম। হ্যাঁ, মানে ভাই বুয়েট মেডিকেল ঢাবিতে এই টাইপের পোলাপানি পড়ে অনেক বেশি। হ্যাঁ, এই টাইপের পড়ে। তো আজীবন ফার্স্ট বয় ছিলাম, এটা ব্যাপার। তারপরে সবগুলাতে স্কলারশিপ থাকা, পিএসসি, তো এটা একটা কেমন একটা কনফিডেন্সে আমাকে দিয়ে দিছিল। এবং আমার আশপাশের স্টুডেন্টদের রেজাল্ট আবার এরকম ছিল না, মানে আমার স্কুল লাইফের কথা বলতেছি। এই কারণে আই গেস তাদের প্রতি আমার একটা ডি অ্যাটাচমেন্ট আসছিল, বা একটা কাইন্ড অফ যে এরা মানে স্কুলে যারা ফার্স্ট মানে তোমার পিছনে ছিল, থার্ড, সেকেন্ড, থার্ড, আমার তারাও ঢাকা ভার্সিটিতে তোমার আগে ছিল। হ্যাঁ, ঢাকা ভার্সিটি তারা আমার থেকে আগে ছিল। মানে ইদার ঢাকা ভার্সিটি, নাহলে সে বুটেক্সে চান্স পেয়ে গেছে, অথবা সে কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, কিন্তু আমি তো এগুলো ফর্ম তুলে নেই, আমি তুলছি খালি ঢাবিতে। এই ব্যাপারটা। এবং আরেকটা বিষয় ভাই, যে আমার স্কুল লাইফে যারা সেকেন্ড থার্ড ছিল, তাদের সাথে আমার ফিলটা আসছে যে ওরা যেহেতু ভালো করতেছে, যে আমি মনে হয় জিনিসটা আসলে এরকম হওয়া উচিত না, মানে আমি এত বাজে অবস্থায় থাকার কথা না, মানে আমি ভাই নিজেকে বলতেছি যে আমি আমার এখানে আসার কোনোভাবে কথা না। সেটা তো পড়াশোনার ইমপ্যাক্টটা, কিন্তু ওই যে ইগোটা কিভাবে চেঞ্জ হইলো ভাই? এই যে এইখানটাতে যে যখন যেই ছেলেটা সেকেন্ড বয় ছিল স্কুলে,
ভাই মানে ব্যাপারটা এরকম যে আমি ফার্স্ট বয় হিসেবে আমি আমার সেকেন্ড বারে চিন্তা ম্যানেজ করলে এরকম অবস্থা ছিল, কারণ আমাদের মার্কেট ডিফারেন্স এত বেশি হইতো। আচ্ছা আচ্ছা, মানে যদি জিনিসটা আমার কোন স্কুল স্টুডেন্ট মানে স্কুল ফ্রেন্ড দেখে থাকে, তারা এটা যে কোনো দিন রিয়েলাইজ করবে বা এটা অ্যাডমিটও করবে যে আমার সাথে সেকেন্ড বয়ের কখনো কম্প্যারিজন হইতোই না। মানে এত বেশি ডিফারেন্স থাকতো যে মানে আমি যদি একটা এক্সাম নাও দেই তাও মনে হয় আমি ফার্স্ট হবো এরকম। তো এই কারণটাতে ভাই আমার মধ্যে এই গোটা ছিল, একটা আত্মহমিকা ছিল যেটা ওই দিন নিমিষে ভেঙে যায়, যেটা আমি কি করলাম, খুব কান্নাকাটি করতেছি এবং অনেকক্ষণ গেট লাগায় আলাদা ভাবে ছিলাম, মানে প্রায় মনে হয় 2 দিন আমি রুম থেকে। এই রিলেশনটা আসতে কতদিন টাইম লাগছে? মানে খুবই অল্প টাইমে চলে আসছে রেজাল্টের পরে? এক্সামটা দেওয়ার 3 দিনের মধ্যেই এরকম। এত দ্রুত? এত দ্রুত 3 দিন না, আরো খুব তাড়াতাড়ি, মানে ভেঙে গেছে তখন। কারণ ভাই আমার তো মেইন টার্গেট ঢাবি না, আমি কিন্তু আমার জায়গায় ঠিক আছে, আমার মেইন টার্গেট তো ঢাবি না ভাই। আমি তো ঢাবিতে মানে এমন না যে আমি ঢাবিতে পড়তে চাই, আমার টার্গেট বুয়েট লাগবে ভাই, এরকম একটা টার্গেট। আচ্ছা, তাহলে এইখান থেকে এই জাস্ট এইটুক পার্ট থেকে তোমার মানে যারা অডিয়েন্স আছে তাদের জন্য সাজেশন কি শিখতে পারে এইটুক থেকে? আচ্ছা, অডিয়েন্সের জন্য সাজেশন হইতেছে এইটা যে আত্মহমিকা বা ইগো, এই জিনিসটা কখনোই লাইফের কোনো পর্যায়ে এটা কোনোদিনও অ্যাপ্লিকেবল না। এবং সৃষ্টিকর্তা আল্লাহ একটা কথা বলছেন যে অহংকার শুধুমাত্র ওনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে কারো উপর নির্ভরশীল না। আমি অ্যাজ আ হিউম্যান বিং আমি মানুষের উপর নির্ভরশীল। এবং ইনফ্যাক্ট ভাই এখনো যদি চিন্তা করি যে আমি পাবলিকে চান্স পাইছি, মানে যেসব স্কুল বন্ধু বান্ধবের কথা বলতেছি তারা হয়তো বুয়েটে চান্স পায়নি, কেউই আসে নাই, কিন্তু বিভিন্ন পাবলিক ভার্সিটিতে চান্স পাইছে। বাট আমাদের ব্রাউন সোসাইটিতে দেখা হয় যে বুয়েট হইতেছে একদম টপ পার্সেন্টের ভার্সিটি, তার থেকে একটু নিচের দিকে পাবলিক চিন্তা করে, মানে মানুষ যেটাকে চিন্তা করে সেটা বলতেছি, কিন্তু আমি কখনো এভাবে চিন্তা করি না, কখনোই না। এখানে আরেকটা বিষয় হচ্ছে অনেক কিন্তু এরকম অহংকারী আছে আরো, যারা কিন্তু আসলে বুয়েটও দেখা যায় টপার দিকেও থাকে, ডাবিতেও টপারের দিকে থাকে বা মেডিকেলও থাকে, রাইট? সো এটা কি আসলে অহংকারের কারণে কি আসলে রেজাল্টে কোনো ইম্প্যাক্ট হয় কিনা, নাকি এটা শুধু আসলে রিয়েল লাইফ বা ফিউচারে কোনো কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে বলে মনে করো, বা তুমি কি রকম প্রবলেম ফেস করছো আর কি? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে কেউ যদি ধরা না খেয়ে থাকে এখনো, মানে সে অহংকারী বাট সে এখন পর্যন্ত কোনো জায়গায় কট খায় নাই, ভেরি ফিউচার ইন ফিউচার খাবে, কট খাবে। এক সেকেন্ড হচ্ছে ভাই মানে সৃষ্টিকর্তা আমাদেরকে অনেকভাবে পরীক্ষা করে, যে মনে করেন হয়তো স্ক্রিনের ওই পাশের একটা ছেলের জন্য ঢাবি বুয়েট মেডিকেল সবকিছু, কিন্তু এই যে লোকটা বুয়েট ঢাবি মেডিকেল সবখানে ফার্স্ট হয়ে গেল, মানে ধরে নিচ্ছে সে খুবই অহংকারী, বাট হইতে পারে তার লাইফে এমন একটা পেইন আছে যেটা হয়তো আমরা জানি না এবং সেটা নিয়ে কখনোই মানে ওভারকাম করতে পারতেছে না, মানে সেটা এমন একটা পেইন পায় সেটা বলতে লজ্জা পায়, এরকম একটা জিনিস হয়তো। তো আমার কাছে মনে হয় যে ভাই জিনিসটা আপনাকে কোনো না কোনো দিক দিয়ে একটা ব্যাড বাজ দিবেই, এবং এটা থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায় এটা ততটা ভালো, এবং যে যত তাড়াতাড়ি হেদায়েত পাবে সে তত, মানে এটাকে আমি হেদায়েত বলবো ভাই, মানে গুড হিউম্যান, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আর কি, গুড হিউম্যান বিং, গুড হিউম্যান বিং, পড়াশোনা যেরকম ভালো করা দরকার, গুড হিউম্যান বিং ও ইম্পর্টেন্ট। মানে ভাই আপনি অহংকার করতেছেন মানে কি ভাই, জিনিসটা একটু বেশি হয়ে যাবে, আপনি যদি টানতে থাকেন বেসিক্যালি কিন্তু আপনি নিজেকে সৃষ্টিকর্তার সমপর্যায়ে নিয়ে যাচ্ছেন, কারণ উনি বলছে যে অহংকার আমি করব, সেখানে আমি তার সামান্য তুচ্ছ একটা পাপে বান্দা হিসেবে আমি অহংকার করতেছি, দ্যাট মিনস আমি ওরকম জায়গায় চলে গেছি, চিন্তা করতেছি নিজেকে। তো এই জিনিসটা প্রথম রিয়েলাইজেশন, এই কাজটা করা যাবেই না, কখনোই না। সেকেন্ড থিং হইতেছে যেই ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য বসতেছি সেইটার উপরে প্রশ্ন ব্যাংক সলভ করা, এবং যত প্রকারের প্রশ্ন ব্যাংক। এই ক্ষেত্রে অনেকে আবার বলে না যে আসলে প্রশ্ন ব্যাংক সলভ করে লাভ কি, কোশ্চেন তো রিপিট খুব একটা হয় না, মানে কারো ফিডব্যাক আর কি, এটা নিয়ে তোমার সাজেশন কি? আচ্ছা, এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ভাই যে আমরা যদি এক্স্যাক্টলি ধরি 24 সালে পরীক্ষা দিব, তো আমি যদি 23 সালের কোশ্চেন ব্যাংকটা শুধুমাত্র করে যাই এবং 24 সালে বসি, পারবো না, কিছুই কমন পড়বে না। কিন্তু আমি যদি ভাই 20 সাল থেকে 23 সাল পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন দেখে যাই, 24 সালে আমার কমন পড়বে। মোদ্দা কথা প্রত্যেকটা কোশ্চেন দেখে গেলে কি হচ্ছে ভাই, অ্যানালাইসিস হইতেছে। বাট এটা না পড়ে যদি সে টপিকগুলো ফাইন্ড আউট করে, মানে পড়ার সময় টপিকগুলো এবং ওইগুলোও পড়ে, ওই টপিকে আরো পড়ে, তাহলে কিন্তু অনেকটা চান্স বাড়ে যায়। জিনিসটা এক্স্যাক্টলি এরকমই, যে আমি অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করার পর কিন্তু আমি দেখবো যে আমার কাছে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতেছে, এবার এই টপিকের উপর বস হওয়া আমার দায়িত্ব। আপনারা যে কাজটা করছেন ভাই, যে একটা এআই অ্যাড করছেন আপনাদের বইটাতে, এটা আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে যে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভিং না, ব্যাপারটা হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করে সলভ করতে হবে যে কোনটা থেকে কয়টা আসতেছে, আমার বেলায় কয়টা আসতে পারে। কারণ ভাই এটা একটা মজার বিষয়, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন যে প্রতিবারই বুয়েট হোক, ঢাবি হোক, মেডিকেল হোক, একটা কি দুইটা প্রশ্ন থাকে যে প্রশ্নটা আপনি এক্সাম হলে যদি সলভ করে আসতে পারেন তার মানে আপনি টপার, কিন্তু আপনি যদি সলভ করতে না পারেন আপনি মানে আপনার কোনো দোষ নাই, কারণ চান্স পাবে তো চান্স পাবে, কারণ ওই কোশ্চেনটা হচ্ছে স্টপার প্রবলেম, যেটাকে বলা হয় যে এই কোশ্চেনটা টিচার দিছেই জানো যে এখানে একটা স্টুডেন্ট এসে যেন 20 মিনিট খায়,
সময়টা যাবে, স্বাভাবিক এরকম থাকে। আপনি যদি ভাই অ্যানালাইসিসের যে অ্যাবিলিটিটা বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যদি আপনার কাছে না থাকে ভাই, তাহলে দেখা যাবে যে আপনি কঠিন প্রশ্নটা নিয়ে অনেক বেশি কষ্ট করতেছেন, কিন্তু এখান থেকে হয়তো পরের বছর আর প্রশ্ন আসবে না। সো এই জিনিসটাতে একটা রং মিসকনসেপশন আছে, আর আমরা অনেকে বাদ দিতে পারে না যে সব পড়ে। হ্যাঁ এটা একটা ফ্যাক্টর, তার অ্যাবিলিটি কিন্তু সব পড়ার নাই না, কখনোই নেই। এক একজনের অ্যাবিলিটি এক এক রকম, বেশিরভাগ স্টুডেন্টের অ্যাবিলিটি সব পড়ার অ্যাবিলিটি নেই, সব পড়ে পরীক্ষা হলে কিছুই পারে না। তার চাইতে বরং আমি আগে ফাইন্ড আউট করে কি পড়বো, কি পড়া উচিত, ওইগুলা পড়লাম, এবং ওইগুলা পড়ে আমি যখন ওইটা থেকে পরীক্ষা দিলাম এবং নিজে যাচাই করলাম যে আমি ওই টপিকে পারি কিনা, তাইলে তো আমার জন্য হইতেছে। আমি সব পড়তেছি, আমি কিছুই পারি না, আমাদের এরকম পড়ার তো দরকার না, কোনো দরকার নেই, কারণ সব আসবে না। রাইট, এটা তো এডমিশন টেস্ট, যে একাডেমিক পরীক্ষা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি পড়বো, কি বাদ দিব, এটা আগে আইডেন্টিফাই করা। ভাই ভালো একটা কথা বলছেন, আমরা এটা এরকম করে বলতাম যে অ্যাডমিশন সিজনে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা জানা যে কি বাদ দিব, কারণ বাদ দিতে হবে বেশি, পড়তে হবে কম। ঠিক আছে, তো যত প্রকারের অ্যানালাইসিস করা যায় তত ভালো, মানে আমার টাইম সেভ হইতেছে। কারণ আমি একটা টপিক বেশি পড়া মানে আমার একদিন বেশি লাগে, একটা টপিক একদিন লাগতেছে না, আমি একটা টপিক বাদ দিতে পারলাম, আমার একদিন সেভ, কিন্তু আমার টাইম এত কম, পরীক্ষা 2 মাস 3 মাস। তো আমাদের স্মার্ট অ্যানালাইসিস কিন্তু ওই কাজটা করতেছে, ভালো লাগছে, টপিক ফাইন্ড আউট করতে পারতেছে এবং সেই টপিকে প্র্যাকটিস করতে পারতেছে। তো তার হয়তো টাইম যদি কমও থাকে, যে 15 দিন 20 দিন আছে পরীক্ষার আগে যাই করছে, তখনও যদি সেইটা পড়ে, তার কিন্তু অনেকটা অ্যাটলিস্ট সে যত মার্ক আগে তার মানে পাওয়ার ক্যাপাবল, সে তার থেকে 5 মার্ক বেশি পাওয়ার জন্য ক্যাপাবল হবে। এই জিনিসটাই ভালো লাগছে ভাই, যে কোনো কোশ্চেন ব্যাংক থেকে আপনাদের একটা পার্থক্য, যে আপনারা টপিকের পাশে লিখে দিয়েছেন যেটা এতবার আসছে। তো আমি যদি অ্যাজ আ ভেরি সিম্পল স্টুডেন্ট চিন্তা করি যে আমাকে ভেক্টর পড়তে হইতেছে, এখন ভেক্টর থেকে ভাই আমার বইটা প্রশ্ন আসবে হয়তো একটা বা দুইটা, তো কোথা থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি? তখন আমরা যদি দেখি যে আচ্ছা নদী নৌকা থেকে এতগুলো কোশ্চেন আসছে, আপেক্ষিক বেগ থেকে এতগুলো আসছে, তো অন্যগুলা না পড়ে, যেমন ভাই আপনি খেয়াল করলে দেখবেন ভেক্টর ক্যালকুলাস থেকে প্রশ্ন আসতেছে না, আসেই না। আমি এটা বাদ দিয়ে বাকি দুটো যদি বারবার করে দেখে যাই, আমার জন্য এটা অনেক বেশি কাজ করে। আমার আরেকটা বিষয় হচ্ছে, দেখা যায় সিমিলার ভার্সিটিতে একটা সিমিলার প্যাটার্ন থাকে, মানে কাইন্ড অফ দেখা যায় সিমিলার টপিকগুলো ওই ভার্সিটিতে বেশি আসে, অন্য ভার্সিটিতে আসে না। যেমন কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আর ঢাবের ভর্তি পরীক্ষার মধ্যে একটা হিউজ পার্থক্য থাকে। সেখানে তো আমি যদি ডাবির প্রিপারেশন নিয়ে, যে ডাবিতে ফার্স্ট হয়েছে সে যদি আবার না পড়ে, মানে ফার্স্ট বলি না, মানে যে ডাবিতে ভালো করছে সে যদি এগ্রিকালচারের পরীক্ষা দিকে যায়, মানে প্রিপারেশন না নিয়ে ডাবির প্রিপারেশন নিয়ে যায়, তার কিন্তু অনেক সময় চান্স রেট আছে যে খারাপ করে স্ট্রাগল করবে, রাইট? তো বিষয়টা এরকম আর কিছু, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা স্ট্রাকচার আছে। সে হয়তো জানে, ওই যে যেটা বললা, সে ডাবি যে ভালো করছে সে হয়তো জানে, কিন্তু সে আসলে ওই যে প্র্যাকটিস না করার কারণে সে অনেক কিছু যে মেমোরাইজ করতে পারবে না। সে অনেক কিছু তো জানে, যে তো সে ডাবিতে ভালো করছে, রাইট? কিন্তু সে কৃষিতে ভালো করতেছে না, কারণ কি? কারণ সে আসলে ওইটার আসলে মূল টপিকটা নিয়ে সে প্র্যাকটিস করতে পারে, টপিকটা প্র্যাকটিস করতেছে না। এবং ভাই এরকম হয় যে কৃষি বিশ্ববিদ্যালয়ে এমন কিছু স্পেসিফিক প্রশ্ন থেকে পরীক্ষা হয় যেগুলো কখনো ঢাবিতে আসে না। যেমন এক্সাম্পল করলে দেখবেন ভাই কৃষি বিশ্ববিদ্যালয়ে বোটানির উপর বেশি ফোকাস থাকে, ঢাবিতে কিন্তু বোটানিতে এতটা ফোকাস না, কিন্তু কৃষিতে বোটানির উপর খুব বেশি ফোকাস থাকে। এটার কারণ এবং স্পেসিফিক টপিকও আছে আরো, হ্যাঁ, এবং এটার কারণ হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় মানেই তো ওইদিকে যাবে, বোটানি বেশি ফোকাস থাকবে। সেই জিনিসটাই স্মার্টলি ফাইন্ড আউট করা উচিত। তাহলে কিন্তু ওই অনেক, মানে আমি দেখা যায় সারাদিন যে পড়ে তার থেকে আমি দেখা যায় অর্ধেক পড়েও, অনেকে বলে না এরকম যে আরে তো দেখি পড়ে না, পরীক্ষা চান্স পাইতেছে, ভালো করতেছে, এমন না একটাই সবগুলো ভালো করতেছে। তো সে আসলে স্ট্র্যাটেজি জানে, পিক করতে পারে কি পড়া লাগবে কি পড়া লাগবে। এই জিনিসগুলো ভাই আমার সামনের স্টোরিতে আরো বেশি আসবে, মানে আমি এই জিনিসগুলোই কিন্তু ফোকাস করছি, যেটা আমি সামনে বলতেছি, যে আমি ভুলগুলা করার পরে কি কি জিনিসগুলো আমি বেশি বেশি করে অ্যাপ্লাই করা শুরু করব। আচ্ছা, আর কোনো ফিডব্যাক আছে কিনা তোমার এই মিস্টেক পর্যন্ত? এই মিস্টেকের ভিতরে ফিডব্যাকগুলো যেটা ভাই, মানে আমার স্টোরির ভিতরেই তো ফিডব্যাকগুলো আসছে, তবে একটু আলাদা করে বলে রাখি, অডিয়েন্সের হেল্প হবে। সেটা হচ্ছে প্রথমত ভাই আত্মভূমিকা একদম বাদ দিতে হবে, মানে উই আর নোবডি, জাস্ট হিউম্যানস, এটা ব্যাপার যত বড়ই হই না কেন। এক সেকেন্ড থিং হচ্ছে ভাই, যে ভার্সিটির জন্য যাচ্ছি ওইটার কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করতে হবে এবং অ্যানালিটিক্যালি সলভ করতে হবে, যে এই টপিক থেকে যদি একটা কোশ্চেন আসে আমি মানে ছিঁড়ে ফেলতে পারবো, এরকম। থার্ড থিং হচ্ছে ভাই প্রচুর এক্সাম দিতে হবে, ওই ভার্সিটি ওরিয়েন্টেড এক্সাম দিতে হবে, যে এবং ওই এনভায়রনমেন্টের সাথে মানে আমাকে ইউজ টু থাকতে হবে। যে যেমন আমি যদি বাসায় বসে খালি এক্সাম দিতে থাকি, এটা শুধুমাত্র না, বাসায় বসে প্রচুর এক্সাম দেবো, অ্যান্ড অলসো সাথে আমি কিছু অফলাইন এক্সামও দেবো। অফলাইন এক্সাম দিলে যেটা হবে, যেমন এক্সাম তো ভাই অফলাইনে হবে, সো কিছু অ্যারোমা বা কিছু এনভায়রনমেন্ট আমি পরিচিত থাকবো। এক্স্যাক্টলি, এই মোটামুটি ভাই তিনটা জিনিস। আর একটা হচ্ছে কি, যে কোনো স্পেশাল স্ট্র্যাটেজি দরকার পড়ে কিনা, যেমন ঢাবি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর থাকে না, তার মানে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে পারাটা একটা স্পেশাল স্ট্র্যাটেজি, এটার উপর আমাকে দক্ষ হইতে হবে। তখন এইটা যদি এন্টি গুলা চিন্তা করি, মানে এটার গুলো এন্টি বলতে ভাই আমি তখন ইঞ্জিনিয়ারিং এর সাথে জিনিসটাকে খাপ খাইলাম কিভাবে। তো প্রথমত অহমিকা বের হওয়া, এটা তো অটোমেটিক্যালি হয়ে গেল। সেকেন্ড থিং কোশ্চেন ব্যাংক, আমি ভাই অনেক আগে থেকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুব ভালো মতো, মানে এটা বলতে পারেন যে আমি খাচ্ছিলাম। এমন অবস্থা ছিল যে আমাদের সময় মনে হয় লাল রঙের কোশ্চেন ব্যাংক ছিল, ওইটা করা হয়ে গেছে।
আমার এক বড় ভাইয়ের কাছ থেকে করা হয়ে গেছে বলতে ভাই এমন ভাবে দাগায় দাগায় মানে এতবার পড়ছি হাতের ঘামে ওইটা কালো হয়ে গেছে, পেজ সাদা পেজ কালো হয়ে গেছে। বড় ভাইয়ের কাছ থেকে আরেকটা কোশ্চেন ব্যাংক নিয়ে এসে ওইটা করছে, ওইটাও কালো হয়ে গেছে, আবার একটা নতুন কিনে আনছে। তো ভাই এরকম 2-3টা কোশ্চেন ব্যাংক হয়ে গেছে অলরেডি। তো আমি এটা নিয়ে জানি যারা ঠিক আছে আমার ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংক মোটামুটি দখলে আছে, এটা আমি পারবো। এখানে আমি কিছু এক্সট্রা স্ট্র্যাটেজি ফোকাস করা শুরু করলাম যে আমার বন্ধু, যে বন্ধুটা আমাকে কাটায় গেল, এ হয়তো ইঞ্জিনিয়ারিং এর জন্য ধরলাম যে আমার 25টা ম্যাথ করা লাগবে, মানে ধরেন ভাই ভেক্টরে 25টা ম্যাথ আছে জাস্ট র্যান্ডমলি, তো 25টা ম্যাথে জাস্ট 25টা ম্যাথই আছে যেটা বিগত বছরে আসছে, টোটাল কোশ্চেন ব্যাংকে 25টা আছে। তো হয়তো আমার ফ্রেন্ড 10 বার প্র্যাকটিস করবে, 25 × 10 250টা ম্যাথ সে করলো। আমি কি করলাম, আচ্ছা 10 বার করার দরকার নেই, 25টার ভিতরে 20টা ম্যাথ একদম ইজিলি পারি, একবার করলেই হয়ে যায়, বাকি যে 5টা ম্যাথ, এই 5টা একটু কঠিন, আমি 5টা 50 বার করে করি। তাহলে 5 × 50 250 হইলো, আমিও 250টা ম্যাথ সলভ করলাম, আমার বন্ধুও কিন্তু 250টা ম্যাথ সলভ করলো, কিন্তু আমি সলভ করলাম 50 বার, আমার বন্ধু করলো 10 বার। কারণ এই 20টা যে ম্যাথ ভাই ওইটা 50 বার করার কোনো দরকার নেই, কারণ একদমই সহজ, একদমই সহজ। এই জায়গাটাতে যখন আমি খেলা শুরু করলাম দেখলাম মানে জিনিসটা পুরো ঘুরে যাচ্ছে, যেটা একটু আগে বললাম ভাই যে টপিক ওয়াইজ অ্যানালাইসিস করা, আমাকে বুঝতে হবে যে এই টপিকগুলো আমার 50 বার করা দরকার, সব টপিক দরকার নেই। যে ভাই আমি ভেক্টর ক্যালকুলাস থেকে কোশ্চেন আসতেছে না, কিন্তু আমি ভেক্টর ক্যালকুলাসও 10 বার করলাম, আবার আপেক্ষিক বেগ থেকে কোশ্চেন আসতেছে এবং জটিল কোশ্চেন আসতেছে, যে বৃষ্টিতে গাড়ির কাজ ভিজবে কিনা, বাতাস দিয়ে দিছে, এই জিনিসটা আমি 10 বার করলাম, হইলো না তো আমি ওইটা একবার করি, রেখে দেই একবার করে, আর এইটা 50 বার করি, এই কাজটা আমি শুরু করলাম। থার্ড থিং হইতেছে ভাই ঢাবিতে ক্যালকুলেটর ছাড়া, মানে ক্যালকুলেটর সলভ করতে না পারার কারণে, মানে হাতে ক্যালকুলেটরে মানে এটা কি বলে, হাতে ক্যালকুলেশন করতে যায় ধরা খাওয়ার কারণে আমি বুঝলাম যে হাতে ক্যালকুলেশন করা শেখা দরকার। বইটা তো আমাকে ক্যালকুলেটর দিচ্ছে, তার মানে আমাকে এমন হইতে হবে যে আমি যেন কলম না ফেলায়ও ক্যালকুলেটরে এমসিকিউ করে ফেলতে পারি। তো ক্যালকুলেটরে যত প্রকারের ট্রিক্স আছে আমি সবকিছু অ্যাপ্লাই করতে চাইলাম, কারণ এই জিনিসটা জাস্ট উল্টা। তো মোটামুটি এই ছিল এক্সাম দেওয়া। এখন ভাই আমার ঢাবি তো এক্সাম খারাপ দিয়ে আসছি, কিন্তু আমার মেইন টার্গেট বুয়েট, তো আমি এটা তো ফ্লোতে আসি, এবং মাঝখান দিয়ে বুয়েট জানাই দিল যে তারা বুয়েট প্রিলি নিবে একটা, আচ্ছা ফর দ্য ফার্স্ট টাইম ইন দেয়ার লাইফ, মানে বুয়েটের পুরো হিস্ট্রিতে প্রথমবার তারা প্রিলি নিবে। তখন আমি সাগফতার এখানে ছিলাম, হুট করে যখন দেখলাম যে প্রিলি নিবে, আজ কয় টাইম আছে, বুয়েট সবসময় রিটার্ন নিল, এখন একে তো ভাই অটোপাস হওয়ার কারণে আমাদের সেই এসএসসির নাম্বার থেকে কাট করে নিছে, মানুষকে নিচে ওইভাবে করে, যে ওখানে খুব প্যারা খাইছে, কারণ ভাই এসএসসি তে আমাদের এরকম অনেকেরই আছে যে হয়তো মার্ক অনেক ভালো না, মার্ক ভালো এ প্লাস আসছে, হ্যাঁ মার্ক ভালো না, এরকম মার্ক ভালো না, এখন আমাদের 90 করে চাইছে সবগুলোতে, জেনারেল ম্যাথ এন্ড ফিজিক্স এন্ড হচ্ছে কি আপনার কেমিস্ট্রি, তিনটাতে 90 করে চাইছে, 3 নং 27 মানে 270 নাম্বার চাইছে, যেটা আমি এলিজিবল ক্রাইটেরিয়া ফিল আপ করছিলাম অনেক আগে, আমার নাম্বার ভালোই ছিল, বাট অনেক বন্ধু বান্ধব এখানেই বাদ গেছে। এবার প্রিলি দিবে, তো প্রিলির জন্য কি করা যায়, এই তো আরো বেশি ভয় লাগতেছে, কারণ অলরেডি ঢাবিতে এমসিকিউ দিয়ে আমি কিন্তু ধরা খাই আসছি। আমার টার্গেট যে বুয়েটে তো রিটার্ন হয় 600 মার্কের, রিটার্ন দিব, সমস্যা নাই, এখন বুয়েটেও ভাই এমসিকিউ নিবে, ঢাবিতে তো অলরেডি এমসিকিউতে একটা ধরা খাইছি, তাহলে এখানে খাওয়ার চান্স অনেক বেশি। এবার পুরোপুরি ঠান্ডা মাথায় আমি চিন্তা করলাম ভুলগুলা কি ছিল, এর মাঝখানে হুট করে দিল ঢাবির রেজাল্টটা। ঢাবির যেদিন রেজাল্টটা দিল, মানে ভাই বুঝেন আপনি কিন্তু উঠে জাস্ট দাঁড়াইছেন, উঠতেছেন, এর মধ্যে এখন এই রেজাল্টটা পারবার আমি খালি চুপ করেছিলাম, বাসায় জানাই দিলাম যে এরকম আসছে। আমি এতটা ভাঙ্গা পড়ছিলাম, জেনারেলি দেখা যায় যে বাপ মা খুব বকাঝকা করবে, স্বাভাবিক, যে কি করলাই, সেই এত পড়াশোনা করে কি হলো, নটরডেমে দিয়ে কি হইলো, কিছু বলো নাই, কারণ আমি এতটা ভাঙা ছিলাম, আমি শেষ হয়ে যাইতেছি, আমাকে আর কিছু বলার মতো নাই আর কি ভাই। মানে আপনি আপনার সন্তানকে কি করবেন ভাই, যখন সে দেখতেছেন সেই মরে যাচ্ছে, তখন তো আপনি তাকে আপলিফট করবেন। তো বাবা আমার একটা কথা বললো যে বাদ দাও, যা হওয়া হয়েছে, সারা জীবন স্বপ্ন বুয়েট দেখছো, বুয়েট নিয়ে চিন্তা করো, সামনে আসে, রাইট। তো এই ওয়ার্ডটা ওয়াজ ভাই লাইফ চেঞ্জিং। আমি বুঝে গেছি যে বাবা মারে কিন্তু খুব চেতা, কিন্তু তাও আমাকে জাস্ট একটা সুযোগ দিছে যে তুমি একটু সর্বোচ্চটা দাও, তুমি দাও নাই আমিও বুঝছি, এরকম একটা হিন্টস আমাকে দিছে, কারণ বাবা আমারে খুব ভালো মতো চিনে ভাই, আমার যে চোখে ঘুম এটা আমার বাবা খুব ভালো মতোই বুঝছিল। আচ্ছা, তো এখন বুয়েটের জন্য আমি পরীক্ষা দিচ্ছি যাইতেছে, মানে উদ্ভাসে ছিলাম আমি, অফলাইন এক্সাম সবাই মোটামুটি ভাই আমাদের এরিয়াতে উদ্ভাসে ছিল, এক্সাম ব্যাচে থাকে, অফলাইনে দিচ্ছি, বাসায় বসে বসে ভাই কোশ্চেন ব্যাংক সলভ করতেছি, প্রতিদিন করতেছি, এবং আমি লিখে রাখছি যে এ কয়টা ভুলের জন্য আমার ঢাবিতে খারাপ আসছে, র্যাঙ্ক 4000-এর বাইরে আসছে, এই জিনিসটা আমি রিপিট করতে দিব না, এবং যত যাই হোক না কেন আমি এভাবেও চিন্তা করতাম, আমি ধরে রাখলাম যে সৃষ্টিকর্তা আমার তাকদিরে লিখেই রাখছে যে আমি বুয়েট পাবো না, কিন্তু আমি এত বেশি পরিশ্রম করব যে আমি সৃষ্টিকর্তার কাছ থেকে এই জিনিসটা এরকম হবে যে উনি মানে আমার প্রতি একটা করুণা চলে আসবে, যে না মানে এই মানুষটা অনেক করতেছে, একে কিছু একটা হইলো দেই, এরকম লেভেলে নিয়ে যাবো। আমি এতটা পড়বো যে ঢাবিতে একদিন আমি বাইরে যাওয়ার কারণে আমার ঢাবিতে র্যাঙ্ক পিছিয়ে আসছে, এত বাজে আসছে, আমি এমনভাবে পড়বো যে বুয়েট ভর্তি পরীক্ষার আগের 3 দিন আমি না পড়লেও পারবো, এমন লেভেলে পড়তে হবে, এমনভাবে পড়তে হবে। এত মানে ভাই জিনিসটা কিন্তু এরকম না যে আমি 17 ঘন্টা করে পড়তেছি, ব্যাপারটা হচ্ছে এরকম,
আমি যতক্ষণই পড়তেছি না কেন এত ফোকাসড এবং এতটা ক্যালকুলেটেড যে কয়টা জিনিসের বাইরে কিছু নাই। রাইট, ফোকাসটা ইম্পর্টেন্ট, যে আমি কি পড়তেছি এবং মাইন্ডসেটটা সবসময় আমি যাই করি মাইন্ডসেটটা আমার ওইখানে থাকবে, মাইন্ডসেটটা 15 দিন অন্তত 20 দিন। তো এইভাবে করে রেডি করা এবং অনেকগুলো স্ট্র্যাটেজি আমি তখন থেকে ফলো করি। এটা যদিও আমি কলেজ লাইফেও ফলো করতাম, জাস্ট ভার্সিটির সময় ঢাবি ভর্তি পরীক্ষার আগে জিনিসগুলো আমি একটু মানে এলোমেলো হয়ে গেছিলো। সেটা হচ্ছে এরকম যে কোশ্চেনটা আমি একটু দেখছিলাম যে উদ্ভাসে যেহেতু আমি এক্সাম দিচ্ছি যায়, আমি দেখছিলাম যে আমি যদি প্রিলি হইতেছে ভাই 100 মার্কের হয়, 100টা এমসিকিউ 60 মিনিটে দেওয়া লাগে, পার এমসিকিউ আমি 36 সেকেন্ড করে পাই। তো আমি যদি খেয়াল করতে যাই, আমি যদি 36 সেকেন্ড করে অ্যান্সার করতে যাই, আমি 100টার মধ্যে 40টা পারি, স্বাভাবিক চান্স মিস হবে। কিন্তু আমি যদি 36 সেকেন্ডের দিকে ফোকাস না করে আমি যদি এই কাজটা করি যে 1 থেকে 100-র মধ্যে পারা যেগুলো আছে সেগুলো আমি সময় নিয়ে করবো, খুব ইজিলি ভাই 60 থেকে 70টা উত্তর করা যাচ্ছে। এই কাজটা যখন আমি অ্যাপ্লাই করা শুরু করলাম, আমি দেখলাম উদ্ভাসের নাম্বার খুব ভালো আসছে। উইকলিতে দেখছিলাম প্রথম দিকে আমার মাত্র 37 আসছিল 100-তে, লাস্টের দিকে আমার 95 চলে গেছিল, যেটা বললাম যে ভাই সেন্ট্রালে চলে গেছে 100-তে 95 উইকলিতে। আচ্ছা, উইকলিতে 37 থেকে 95 এইরকম একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছিল। এবং ভাই সময়টা কিন্তু খুব কম। বুঝতে হবে যে আমাদের ঢাবি পরীক্ষা হইলো, তারপরেই কিন্তু মনে হয় বুয়েট সার্কুলারটা এরকম দিছিল, মানে প্রিলি পরীক্ষাটা ঢাবির পরীক্ষার থেকে মনে হয় 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ছিল, এবং খুব ধাপ ধাপ করে উইকলি গুলো হচ্ছিল আমাদের, মানে উইকলি তো বলা যায় না, মডেল টেস্ট গুলো হচ্ছিল। তো এর ভিতরেই ভাই এত বড় একটা ইমপ্রুভমেন্ট যে 37টা কখন পাইছি, যখন যে ঢাবিতে খারাপ করছি, আর 95 যখন আমি রেডি যে এবার আসুক। এবার এখানে যে ড্রামাটিক্যালি যে বিগ চেঞ্জেস, এটার পিছনে মূল কারণ কি, যে কি বাদ দিবা কি পড়বা, এটা এক্স্যাক্টলি ভাই। মানে মেইন ভুলটা হয় কি ভাই, 1 নাম্বার পারতে হবে, 2 নাম্বার পারতে হবে, 3 নাম্বার পারতে হবে, ইটস নট লাইক দ্যাট। আমি 3টা তো পারা দরকার নাই আমার ভাই। 100টা কোশ্চেনের মধ্যে আমি যদি 60টাও পিক করতে পারি, যে কোনো ভর্তি পরীক্ষায় ভাই 50% এর উপরে অ্যাকুরেসি থাকলে চান্স হয়ে যায়। মানে যদি আমি মানে 50% এর উপরে, মানে মোটামুটি 60% যদি অ্যাকুরেটলি আমি দিতে পারি, চান্স হয়ে যায় যে কোনো জায়গায় ভাই। তো আমি এটা ফিগার আউট করলাম, ঠিক আছে আমার দরকার না, আমার 1 ঘন্টা টাইম আছে, 60 মিনিট আছে, আমি যদি পার এমসিকিউ 1 মিনিট করেও চিন্তা করি, যেটা আমরা এইচএসসি তে দেই, তাহলেও তো আমার হয়ে যায়। তাহলে আমি 36 সেকেন্ডে তো মাথা ঘামাচ্ছি, দরকার নেই। ওই জিনিসটা ফোকাস করার পর অটোমেটিক্যালি দেখলাম যে একটা এমসিকিউ করতে 60 সেকেন্ড তো লাগতেছেই না, বরং 30-40 সেকেন্ডেই পারতেছে, জাস্ট বিকজ অফ মাই মাইন্ডসেট। আমি চিন্তা ঘুরে ফেলাইছি। এবং আরেকটা বিলিফ আমি আনলাম যে পুরা কোশ্চেনটা যদি আমি ঘুরাইতে পারি, দেখতে পারি এখানে এমন কোশ্চেন আছে যেটা আমি পারি, মানে এটা যে কেউ পারে। এবং অ্যাডমিশন ভর্তি পরীক্ষার ভাই সব থেকে বড় মিস্টেরিটাই হইতেছে এটা, যেখানকার ম্যাক্সিমাম কোশ্চেনই মানুষ পারে, কিন্তু পরীক্ষার হলে যায় সেটা এক্সপেক্ট করেন। হ্যাঁ এক্স্যাক্টলি ভাই, সে জানে না যে আমি কি পারি। মানে আমি যে ভাবতেছি যে এই কোশ্চেনটা মানে পারি, ঠিক আছে, চিন্তা করতে পারে না, কারণ সে অনেক বেশি সবগুলো নিয়ে পড়ে থাকে এমন ভাই, তার এক্সপেকটেশন খুব হাই থাকে যে কোশ্চেন খুব কঠিন হবে। এই জন্যই তো বলি যে ভাই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, কারণ আমাদের মানে এক্সপেকটেশন থাকে এমন একটা লেভেল, এবং বাংলাদেশের এডুকেশনাল সিনারিও তারা এমন ভাবে প্রিপেয়ার করে যে আমরা বুয়েটের জন্য আইআইটি লেভেল পড়তেছি, আর আমার 100 তো মার্ক পাওয়া লাগবে না, আমার তো 80 পাইলে আমি প্রথম হয়ে যাব। হ্যাঁ, প্রথম দিকে 100 পাচ্ছে না, এটাই কথা। আমি যদি 80 পাই, আমি কিন্তু প্রথম সারির মধ্যে চলে আসছি। তার মানে ভাই 80 পাওয়া মানে আপনি লিটারালি 20টা মার্ক ছাড়তে পারতেছেন, 20টা এমসিকিউ ছাড়তে পারতেছেন, রিটেনে 20% নাম্বার ছাড়তেছেন, রাইট, হিউজ কিন্তু ভাই। হ্যাঁ। তো এই জিনিসটা আমরা ফোকাস করি না, এবং আমরা সবসময় চিন্তা করি প্রত্যেকটা উত্তর করতে হবে, বাট এই জিনিসটা সব থেকে বড় ভুল। প্রত্যেকটা উত্তর করলে ভাই কোনোটাই উত্তর করা হয় না। এই মাইন্ডসেট গুলা রেখে আমি প্রত্যেকটাতে দেখলাম যে ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে, এবং আমি তখন বুঝে গেছি যে আমি চেঞ্জড। মানে এখন যদি আমি ভর্তি পরীক্ষায় বসে, এটা অহমিকা না, এই জিনিসটা যেটা ছিল আমি এটা ভিতর থেকে ফিল করতে পারতেছিলাম, এটা হচ্ছে আত্মবিশ্বাস। আমি বুঝে গেছি যে এবার যদি আমি ভাই সুস্থভাবে বসতে পারি, আমার টপ 100 আসতে পারে। এই পয়েন্টটা আসছে। এখন বুয়েট ভর্তি পরীক্ষার যে আগের সময়টা, আপনার হচ্ছে গিয়ে 3 দিন আগে আমি কাইন্ড অফ বলতে পারেন মেন্টালি অ্যাবনর্মাল হয়ে গেলাম। কিরকম, আমার তো ভাই আর কোনো অপশন নাই, এমআইএসটি হয়ে গেছে, ভর্তি তো হইলাম না, কারণ এমআইএসটি তো ভর্তি হই নাই। মানে আমার ওই যে তখন তো ভাই আমি একটু ওই যে ওভার কনফিডেন্স ছিলাম, বুয়েটে ছাড়া হবো না, এমআইএসটি তো ভালো র্যাঙ্কিং আসছিল, হ্যাঁ, কিন্তু হই নাই। ঢাবিতে তো যে আসছে ওই অনুযায়ী আমাকে কল করছে, কিন্তু আমি তাও ঢাবিতে যাইনি, কারণ এটার কারণ হচ্ছে ভাই যে মানে এত এই র্যাঙ্কে আমি এসব সাবজেক্টে যাব না, পিছনের সাবজেক্ট আমি পড়তে চাচ্ছি না। মানে আমি কোন সাবজেক্টকে ছোট করতেছি না, এমনিতে হচ্ছে বুয়েটে যাওয়ার প্ল্যান, আমার টার্গেট বুয়েটে যাওয়া। ওই সময় তো ওভার কনফিডেন্ট এমনিতে আরো, হ্যাঁ হ্যাঁ, তো আমি ওইগুলা কিন্তু মিস করে ফেলছি। মানে আমার হাতে কিন্তু এখন আর কোনো কল নাই, মানে যা হয় বুয়েট নাইলে ওই শেষ, এরকম একটা। আমার কাছে মনে হয় না অ্যাডমিশন সিজনে এই লেভেলে মানে ইনসিকিউরিটিতে কেউ ভুগছে। জেনারেলি দেখা যায় যে ছেলেটা বুয়েটে চান্স পায়, আপনি ভাই যে কাউকে জিজ্ঞাসা করেন, আপনি রাজিনকে জিজ্ঞাসা করেন, আপনি যে কাউকে জিজ্ঞাসা করেন, দেখবেন যে তার ব্যাকআপে অনেকগুলো হয়ে গেছে অলরেডি, ঢাবি হয়েছে, বুটেক্স হয়েছে, মেডিকেল হয়েছে, অনেকগুলো হয়ে গেছে, সবগুলো হয়েছে, কিন্তু আমার কিছুই হয় না, হয় বুয়েট নাইলে নাই। তো বুয়েট ভর্তি পরীক্ষার আগের রাতে বা আগের 3টা রাত আমার মাথায় খেলে এটি আসতেছে যে দিস ইজ মাই লাস্ট অপরচুনিটি। কারণ এরপরে যে এক্সামগুলো, ওইগুলার যখন ফর্ম তোলা দরকার ছিল তখন আমি ফর্ম তুলি নাই, তখন আমি কনফিডেন্ট ছিলাম অনেক বেশি। তো এইটা একটা লার্নিং অডিয়েন্সের প্রতি, যে
আমরা যেন ফর্ম একটু বেশি তোলে। ইটস নট লাইক ভাই যে আমাকে 20টা ভার্সিটিতে চান্স পাইতে হবে, বাট ফর্ম যেন তোলা থাকে। যেমন আমি জিনিসটা বুঝাই, বুয়েটের পরে সিকিউরিটির ভর্তি পরীক্ষা হলো, যদি আমার সিকিউরিটির ফর্মটা তোলা থাকতো তাহলে কিন্তু বুয়েটের দিন আমি একটু ঠান্ডা মাথায় এক্সাম দিতে যাইতে পারতাম, যে না পরে তো সিকিউরিটি আছে, কিছু না কিছু একটা হবে, কিন্তু আমার বুয়েট লাস্ট অপশন, আমার স্বপ্নই আমার লাস্ট অপশন, হয় হবে নাহলে নাই। এই জিনিসটার কারণে আমি পাগল হয়ে গেলাম, এবং লাস্ট 3টা দিন আমি পড়ালেখা করতে পারতেছিলাম না, এতটা অ্যাবসার্ড ছিল যে আমি ভাই অনেক ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, মানে কথাবার্তা খুব একটা মানুষের সাথে বলি না, মানে যখন ওপেন আপ করি খুব বেশি ওপেন আপ করি, কিন্তু বন্ধু বান্ধবের সাথে আমার এরকম না যে আমার ডেইলি 15 মিনিট করেও কথা হয় না। তখন আমি আমার বন্ধু বান্ধবরা ফোন দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা গল্প করতেছি, থাক মামা একটু থাক, কারণ আমি পাগল হয়ে যাচ্ছি। তো এরকম হয়ে গেছিল। তো ভর্তি পরীক্ষার আগে আমি ঘুমাইতে পারি নাই, লাস্ট 3টা রাত আমি সত্যি ভাই মানে 72 ঘন্টা ঘুমাইতে পারি নাই। 72 ঘন্টায় ইন টোটাল হয়তো আমি 2 ঘন্টা ঘুমাইছি, এবং এরকম না যে আমি পড়ালেখা করতে পারতেছি, পড়ালেখাও হইতেছে না, কারণ আমি পাগল হয়ে গেছি। কিন্তু ওই যে কোন একদিন মাইন্ডসেটটা ধরছিলাম যে আমি এমন ভাবে পড়বো যে বুয়েট ভর্তি পরীক্ষার আগের 3টা দিন আমি যদি পৃথিবীতেও না থাকি তাও আমি চান্স পাবো, এই লেভেলে নিব ভাই। যার কারণে আমি একটা জিনিস খুব অ্যাস্টনিশিংলি দেখলাম, কিচ্ছু পড়তে পারি নাই, জাস্ট বুয়েট ভর্তি পরীক্ষার আগের রাতে, মানে পিলির আগের রাতটাতে আমি আমার আম্মুরে ডেকে বললাম আমি কিন্তু ঘুমাইতে পারবো না আজকে রাতেও, তুমি একটু আমার কাছে আইসা জাস্ট একটু মাথায় হাত বুলাই দাও, জাস্ট বসে থাকো, তুমি একটা রাতের ঘুম স্যাক্রিফাইস করে আমার পাশে একটু বসে থাকো, যে যেন আমি একটু পিস পাই, কারণ আমি খুব টেনশন, মানে প্যানিক অ্যাটাক হচ্ছিল ভাই, ঘুমাইতে পারতেছিলাম না, সারা রাত হাঁটছি। তো ওই রাতটা একটু হয়তো মানে রেস্ট করতে পারছি, ঘুমাইছি কিনা জানি না, হয়তো চোখ লেগে গেছিল ঘন্টা খানেক, মা বলছিল যে 1 ঘন্টার মতো নাকি আমি কথা বলি নাই, আমি খুব অ্যাবনর্মাল কথা বলতেছিলাম, যেমন আমার মারা বলতেছি যে আচ্ছা মা ঘুমানোর জন্য কি কোনো ইকুয়েশন আছে যে এই জিনিসটা ভ্যালু বাইর করতে পারলে আমি চট করে ঘুমায় যাবো, মানে এরকম অ্যাবসার্ড কোশ্চেন করতেছিলাম। তো সকাল হইলো, অ্যাস্টনিশিংলি ইনাফ সকালবেলা আমি বুয়েটের ক্যাম্পাসের জন্য যাচ্ছি, বাবা খুব টাইম মেনে চলে, আমার মতো না একদমই ভাই, খুব টাইম মেনে চলে, সকাল সকাল একদম চলে যাবে। তো সিএনজিতে উঠলাম, তো কোন একটা কারণে আমি সূত্রগুলোর একটা খাতা আমার গোছানো ছিল, ওই খাতাটাকে আমি লাইফ বলতাম, মানে খাতার নাম দিয়েছিলাম লাইফ, কারণ খুব কষ্ট করে বানানো, সব সূত্র গোছানো। উল্টায় দেখলাম আমার মাথায় সব আছে, তাহলে শুধুমাত্র সূত্রগুলো আছে তা না, কেমিস্ট্রির যে রিয়াকশনগুলো আমি একসাথে করে রেখে রাখছি, কিছু কঠিন কঠিন ম্যাথ উঠায় রাখছি, সবই আমার মাথায় আছে। তখন একটা আলাদা লেভেলের কনফিডেন্স পেলাম। খালামণি আমার এদিক দিয়ে বলে গেলো, খালামণি যেটা বললাম ভাই আমার কাজিন আমার পাশের ফ্ল্যাটেই থাকে, তো খালামণি উনি বললো যে এই ছেলে যদি বসতে পারে তাহলে ইনশাল্লাহ চান্স পাবে, জাস্ট সুস্থ হয়ে বসতে হবে, কারণ আমার ভয় লাগতেছে আমি যে কোনো টাইমে পাস আউট করতে পারি, কারণ আমার এই সমস্যাটা ভাই ছোটবেলা থেকে আছে যে খুব বেশি টেন্স থাকলে মাঝে মাঝে মাথা ঘুরায় পড়ে যায়, এরকম হয়েছে আমার লাইফে আগে হয়েছে যে মাথা ঘুরায় আমাকে আমার রুমের মধ্যে মানে বেহুশ পাইছে, হয়েছে এটা। তো সবাই ভাবতেছিল এরকম কিছু যদি ঘটে যায়, কারণ 3 দিন ঘুমাইতেছে না, ডাক্তার আমাকে বলছে যেন রেগুলারলি অ্যাটলিস্ট 8 ঘন্টা ঘুমায়, 3 দিন ঘুমায় না। তো কোনো রকম ভাই এক্সাম হলে গেলাম, ঢুকলাম, প্রেলিতে আমার মনে আছে যে প্রথম 20 মিনিট ভালো মতো মাথা কাজ করা নাই, কারণ ঘুম ব্যাট বাজ দিচ্ছিল, কিন্তু তখনই বারবার মনে পড়তেছে সেম ভুলটা আমি ঢাবিতে করে আসছি, সেম ভুলটা আবার হচ্ছে। তখন যাই একটু ওয়াশরুমে যায়, চোখে মুখে পানি দিয়া, আমার সাথে আমি আমার সবসময় জমজমের পানি নিয়ে যেতাম, আমার নানু হজ করছিল দেখে জমজমের পানি ছিল। বেসিক্যালি এটা আরেকটা লার্নিং, সেটা হচ্ছে জমজমের পানি নিতে হবে এটা না, এটা আমার ধর্মীয় বিশ্বাসে নিচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই এক্সাম হলে পানি থাকা খুব দরকারি। মানে আপনি যখন খুবই টেন্স থাকেন, এটা সাইন্টিফিক্যালিও দেখছি, এরকম বলে যে নিউরনস নাকি ক্ষয় হয়ে যায়, যেটা পানি বা গ্লুকোজ পাইলে খুব তাড়াতাড়ি রিকভার করে। তো আমি যেটা করছিলাম জমজমের পানির ভিতরে গ্লুকোজ মিশিয়ে নিয়ে গেছিলাম, ওই যে গ্ল্যাক্সোস ডি যেটাকে বলে। তো এটা আমি রেকমেন্ড করি যে সবারই থাকা উচিত, এইটা খাইলে ভাই অ্যাকচুয়ালি মাথা কাজ করা শুরু করে। এবং আরেকটা ভুল কি হয়, এমসিকিউ ভর্তি পরীক্ষায় যখন মাথা কাজ করে না, পিলিত এমসিকিউ মাথা যখন কাজ করে না তখন ফোর্স করে আরো কাজ করতে থাকে, যে না 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 আমি পারতে হবে, এটা করলে যেটা হবে আপনি একটা না 10টা ভুল করবেন। তখন আমি কলম ফেলাইলাম, সব ফেলাইলাম, চুপ করে চোখ মুখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তেছি, পানি খেতেছি, যে 1 মিনিট লাইফ থেকে চলে যাক, কোনো সমস্যা নেই, আমাকে জাস্ট ইঞ্জিনটা ঠিক মতো স্টার্ট দিতে হবে, কারণ আমি সব পারি। 1 মিনিট পরে এসে এবার দিকে সব পারতেছি। হইলো কি ভাই, মানে আমি কিন্তু অলরেডি 20 মিনিট কিন্তু আমি ওয়েস্ট করছি, হাতে খুব বেশি সময় নেই, কিন্তু মানে 20 মিনিট ওয়েস্ট হয়ে গেছে, ওয়েস্ট প্রায় ওয়েস্ট, মানে 20 মিনিটে আমি ধরেন দেখাইছি 10টা, মাথা কাজ করতেছে না। আবার ওই সেম ওটা ফ্রিলির ঘটনা, রিকেন না, না 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 প্রিলির ঘটনা। আচ্ছা হ্যাঁ, মানে আমি এখন প্রিলিতে আছি আর কি। তো মোটামুটি আমি 20 মিনিটের মধ্যে দেখাইছি 10টা মাত্র, এমসিকিউ কিন্তু 100টা, 1 ঘন্টায় 100টা দেখাইতে হবে 60 মিনিটে, আমি 20 মিনিট মানে 3 ভাগ চলে গেছে, 3 ভাগের 1 ভাগ চলে গেছে, এখন আমার 40 মিনিটে পুরো 90টা বাকি আছে। তো আমি জাস্ট বুঝছি না, আমি যদি মাথা ঠান্ডা রেখে বসতে পারি আমি পারবো। চোখ মুখ বন্ধ করে ওই আয়াতুল কুরসি পড়লাম আল্লাহর নামে, এবার বসলাম, দেখি এবার পারতেছি। ঠান্ডা মাথায় ঘুরে আসার পরে দেখলাম ইন টোটাল আমি 100টা দাগাইছি, এবং আমি এটা এতটা অ্যাকুরেটলি দাগাইছি যে আমি জানি যে 100টার মধ্যে যদি খুব বাজেভাবে আমি ভুল করে থাকি, খুব বেশি নেগেটিভ মার্কিং খাই ভাই, 2-3টার বেশি না, মানে 57-58 আমি মিনিমাম পাবো প্রিলিতে। এবং প্রিলিতে কোনো র্যাঙ্ক দেয় না, নেগেটিভ মার্ক ছিল। হ্যাঁ প্রিলিতে ভাই নেগেটিভ মার্কিং থাকে, বইয়ের প্রিলিতে নেগেটিভ মার্কিং ছিল 25% করে। তো
বাইর হইলাম, বাইর হওয়ার পর বন্ধু বান্ধব আবার সে এটা অডিয়েন্স হাজারবার রিলেট করবে প্রতিবার, যে প্রত্যেক ভর্তি পরীক্ষার পর একদল বন্ধু বাইর হয় যারা কোথাও চান্স পায় না, কিন্তু এরা বলে যে মামা 95%-এর নিচে চান্স আমি 90টা দিয়ে আসছি, আমি 100 দিয়ে আসছি। এত দরকার নেই। অনেক বন্ধু বান্ধব যেটা একই কথা বলছে, সে কিন্তু অনেক ট্যালেন্টেড ভাই, এবং সে আমার থেকে বেশি ট্যালেন্টেড, কিন্তু হয়তো পরীক্ষার হলে কোনো ভুল করছে, সে বলতেছে মামা আমি তো 90% প্লাস। অনেকে হচ্ছে কোশ্চেনটা ধরতে পারে না, যে সে মনে করে সেম কোশ্চেন তো দেখছি, কিন্তু সে আসলে পুরোটা ক্যালকুলেশন না করে একটু মাইনর মিস্টেকে সে কিন্তু নেগেটিভ মার্ক খেয়ে যায়। ওই যে ভাই মেডিকেলের জিনিসটা বেশি হয় যে কোনটি সত্য নয় মানে কিন্তু মিথ্যা, ঠিক আছে? এই যে নয় ওয়ার্ডটা আমরা খেয়াল করি, তো এরকম কিছু ভুল হয়, তো এগুলো পিলিতেও এরকম কিছু জিনিসপত্র ছিল যেগুলোতে পোলাপান ভুল করছে। তো যে বলতেছে 90% প্লাস, আমি ভিতরে জানি যে ছেলেটা চান্স পাবে না, কারণ আমি কিন্তু পরীক্ষা দিয়ে বাইরে ভাই, মানে যারা চান্স পায় তারা কিন্তু হল থেকে বাইরে বুঝতে পারে যে আমার চান্স হবে কি হবে না। সাইবাস প্রিটি মাচ শিওর চান্স হয়ে গেছে, মানে পিলিতে টিকে গেছে এটা আমি জানি। তো বন্ধু বান্ধব বলতেছে 90% দিয়েছে, আমি জানি যে ভাই এর যে হবে না, আমি এটা মোটামুটি বুঝতেছি। এবং তাই ঘটলো। পিলির যখন রেজাল্ট দিল, আমাদের সময় পিলির 4টা শিফটে হয়েছিল, আমি শিফট 1-এ ছিলাম। তো প্রত্যেকটা শিফট নিয়ে অনেক প্রকারের প্রশ্ন ছিল, এটা আমি বলে রাখতেছি কারণ এটা নিয়ে অনেক কথা হবে সামনে। সেটা হচ্ছে ভাই যে শিফট 1-এর প্রশ্ন নাকি অনেক কঠিন ছিল, যেটাতে আমি ছিলাম। শিফট 2 নাকি অনেক ইজি ছিল, শিফট 3 সহজ, শিফট 4 নাকি আবার অনেক কঠিন ছিল, মানে শুরু আর লাস্টেরটা কঠিন ছিল। এবং এই অনুযায়ী নাকি কাটমার্কস চিন্তা হয়েছে। কিন্তু একটা মজার কথা ভাই, 4টাতেই আমরা দেখছি যেসব বন্ধু বান্ধব বলছিল মামা আমি 60% কনফার্ম অ্যাকুরেট হয়েছে, এরা সবাই পাইছে। মানে এমন হয় নাই যে ভাই সহজ দেখা 80% পাওয়া লাগবে, এরকম না। ভর্তি পরীক্ষা ভাই 60%, অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষা 60% হয়ে যায়। এটা কাট অফ মার্ক যদি আপনি অ্যাকুরেটলি দিতে পারেন। আচ্ছা আচ্ছা, এইখানে একটু ফিডব্যাক লাগবে এখন অডিয়েন্সের জন্য, যেটা হচ্ছে তুমি তো ফেনিকেটাকে খাইছিলে পরীক্ষার আগে, রাইট? সো তুমি তো তোমার মতো করে ওই সময় হয়তো তুমি সাজেশন ছাড়াই নিজের মতো করে এটা সলভ হয়েছে, কিন্তু বর্তমানে যদি এরকম প্রবলেমে কেউ ফেস করে, তার আসলে কি করা উচিত? প্যানিক অ্যাটাকে পড়লে, প্যানিক অ্যাটাক বা সে হচ্ছে ধরো পরীক্ষার আগে ঘুম আসতেছে না, পড়তে পারতেছে না, এরকম কিন্তু হয় অনেকে, তো তাদের আসলে কি করা উচিত? আই গেস ভাই এই দলটা অনেক ভারী যারা পরীক্ষার আগে ঘুমাইতে পারে। আমার কাছে মনে হয় প্রথম সলিউশন হইতেছে নিজের মাথায় এটা আগে ইনপুট দেওয়া যে এই জিনিসটা হবে, এটাই স্বাভাবিক। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে, অনেক হচ্ছে যে পড়তেছে, সে পড়া লাগবে অনেক। এখন দেখো পরীক্ষার আগের রাতে বেশি পড়াচ্ছে, যে একটু রেস্ট নিয়ে যাওয়া একটা বেশি ইম্পর্টেন্ট না? অবশ্যই ভালো। এটা কিভাবে তারা করা উচিত? মানে এই যে এখানে একটা সমস্যা আছে, যদি আমি চিন্তা করি যে আজকে একটু বেশি রেস্ট নিব, আমি হয়তো 11টার জায়গায় 10টায় ঘুমাইতে আসছি, ঘুমিয়ে আসতেছে না, ঘুম আসলো 2টায়। না না, এটা কিন্তু হয়। তখন আবার ভাই আরেকটা প্যারা যে আমি 2টায় ঘুমাইতেছি, তাহলে কি করলাম, আরেকটু পড়লে তো ভালো। এই যে ডায়লেমাটা, এটা মেইনলি হয় ভাই আমাদের একটা সাইকোলজিক্যাল প্রবলেমে। আমি এটার উপর এক্সপার্ট না, বাট আমি আমার লাইফে এখনো মানে আমি মনে করি ভাই বোর্ড ভর্তি পরীক্ষার থেকে কঠিন সিচুয়েশন আমাকে আমার লাইফ সামনে দিছে। বোর্ড ভর্তি পরীক্ষায় সব থেকে কঠিন, এরপর অনেকবার এরকম সিচুয়েশন আসছে। তো একটা জিনিস আমি যেটা মাথায় রাখি সেটা হচ্ছে ভাই এই জিনিসটাকে আমি মানে ফর গ্রান্টেড ধরে রাখি, যেটা হবেই, এটা আসাটাই নর্মাল। মানে ভাই চিন্তা করেন, আপনি জানেন যে বোর্ড ভর্তি পরীক্ষার আগের 3টা রাত আপনি ঘুমাইতে পারবেন না, এটা আমি নর্মালি নিছি, ঠিক আছে, হইতে পারে। তাহলে কিন্তু আমার প্যানিকের লেভেল প্রথমে একটু কমে গেল, আমি জানি। সেকেন্ড থিং যেটা হলো, আমি যেহেতু প্রিপেয়ার্ড, দ্যাটস ওয়াই আমি আগে থেকেই জানি, এবং আগে থেকে আমি এরকম লিখেও রাখছিলাম আমার টেবিলের সামনে যে আগের 3টা দিন কিন্তু পড়া হবে না। সো ওই 3 দিন যেন না পড়েও আমি টিকতে পারি, এরকম কিছু করতে হবে। তো আমি অলরেডি মানে আমার ভাই লাস্ট সময়ের জন্য ওরকম পড়া নাই। মানে আমি যদি 3টা দিন নাও পড়তাম, মানে হয়তো এখানে ভিডিওতে বলতেছি ওরকম মনে হইতেছে ভাই 3 দিন না পড়ে কেমনে, বাট ব্যাপারটা হচ্ছে আমি ভাই 3 দিন পড়া দরকার ছিল না। মানে আমি যদি 3টা দিন পৃথিবীর বাইরেও যেতাম আমার তাও হইতো, কারণ আমি রেডি ছিলাম। এটা সেকেন্ড সাজেশন হচ্ছে এটা ভাই, যে পরীক্ষার লাস্ট রাতের জন্য খুব বেশি জমা উচিত না, মানে কিছুই না থাকা ভালো। ইনফ্যাক্ট আমার যদি সূত্র রিভাইজ দেওয়া দরকার পরে, এটাও যেন আমি 3 দিন আগেই দিয়ে রাখি, ওই দিন দিতে পারলে ভালো, না পারলে না, এরকম একটা সিচুয়েশনে যাচ্ছে। মানে ভাই ফ্রি, এবং নিজেকে বুঝ দিতে হবে যে ভাই আমার অনেক কিছু হইতে পারে, আমার লাইফের সব থেকে বড় স্বপ্ন এটা, আমি প্যানিক অ্যাটাক হইতে পারি, আমাকে জিনে ধরতে পারে, যাই হোক ভাই আই হ্যাভ টু বি নর্মাল, এটাকে আমি নর্মালি নিব। এতটুকু আই গেস রিয়েলাইজেশন থাকলে ভাই এটা খুব সহজ হয়ে যায়। মানে এবং মাইন্ডসেটে এরকম বেশি হলে আবার একটু ঝামেলা, যে আমাকে চান্স পাইতে হবে, না পাইলে আমি মারা যাবো, আমি আসলে লাইফ শেষ, এরকম মাইন্ডসেট হলে কিন্তু পরীক্ষা আরো মার্ক কমে যায়, কিন্তু এর মার্ক কমে যায়। এবং এটা আমি অনেকবার দেখছি ভাই, যে যেই পরীক্ষাটা নিয়ে আমার বেশি ছিল, মানে এইটাতে এটাই লাগবে, যেমন উদ্ভাসের এক্সাম গুলো যদি বলি ফাইনাল টেস্ট, যে এইখানে আমার এটাই লাগবে, দেখছি ওটাতে খারাপ হয়েছে বেশি। বরং আমি যদি রিল্যাক্সে যাই, কারণ আমি দেখা যায় পারা জিনিস ভুল করি,
তো পারা জিনিস না ভুল করার কারণ কি, সলিউশন কি, আমি রিল্যাক্স থাকা লাগবে এটা। এবং আমি মাথায় এই জিনিসটা এটার জন্য এটা লিখে রাখছিলাম যে আমার সামনে লেখা ছিল তখন ভাই একটা সিনেমা বাইরে অ্যাভেঞ্জার্স এন্ড গেম নামে, এটা খুব হাইপ ছিল, এখন পর্যন্ত ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি আয় করা মুভি। হ্যাঁ আয় করা মুভি। তো ওইখানে স্টিভ জবস বলতে গেছিলাম, স্টিভ রজার্স বা ক্যাপ্টেন আমেরিকার ডায়লগ ছিল যে হোয়াট এভার ইট টেকস। তা আমি ওইটাকে একটু বানায় এরকম চিন্তা করতাম যে আই উইল সলভ ইট উইথ হোয়াট এভার আই হ্যাভ। রাইট, মানে আমি পরীক্ষার হলে যাবো, আমি যা পারি তা দিয়ে আমি সলভ করতে পারবো, এই মাইন্ডসেটটা আমি রাখতাম। আমার মাথায় যে কয়টা ফর্মুলা আছে যা আছে এইটাকেই ঘোরায় পেঁচায় দিলে আমি সবগুলো সলভ করতে পারবো। ওভার পড়া লাগলে হচ্ছে সে আগে পড়বে, দুইটা পর্যন্ত পড়া লাগে, এক সপ্তাহ আগে 2 ঘন্টা পড়া, 2টা পর্যন্ত পড়া, 3টা পর্যন্ত সারাদিন পড়ি ভাই, কিন্তু পরীক্ষার আগে রাতে যাবে না। কারণ পরীক্ষার আগে যত বেশি মাইন্ড ফ্রেশ থাকবে, যা পড়ছে তত ভালো করা যাবে, কিন্তু পরীক্ষার আগে রাতে পড়াশোনা করে আগে যা পড়ছে এটি আরো খারাপ হয়ে যাবে, আরো খারাপ হবে ভাই। এই জিনিসটা বেশি, এই মাইন্ডসেটটা থাকা খুব জরুরি। তবে হ্যাঁ, মানে আমার যে এত বাজে সিচুয়েশনটা হইলো, এটা হইতো না ভাই যদি আমি আরেকটু বেশি ফর্ম তুলতাম। তো যদি আমি আমার স্টোরিতে একটু ব্যাক যেতে পারি, হয়তো এই জিনিসটা সবার আগে চেঞ্জ করতাম, যে কিছু ফর্ম তুলে রাখতাম। আচ্ছা আচ্ছা, নিজেকে একটা বাড়ি দিয়ে বলতাম যে এত অহংকার দরকার নেই, আরো কিছু ফর্ম 5টা ফর্ম তুললাম 5000 টাকা। হ্যাঁ, না ভাই, এটা কিন্তু টাকার জন্য হয় না, মানে বললাম আর কি যে মাইন্ডসেটে অনেকে যদি এরকম চিন্তা করে। না হ্যাঁ ভাই, মানে অন্যদের, আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বললাম। হ্যাঁ অবভিয়াসলি ভাই, মানে অ্যাডমিশন সিজনে কার্পণ্য করাটা খুব বোকামি। রাইট। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে আমি যে বারবার উদ্ভাসের কথা বলতেছি, আমার এলাকার পাশে যতগুলো এক্সাম ব্যাচ থাকে আমার কাছে মনে হয় আমার এক্সাম দেওয়া উচিত। আমি 10টা অনলাইন এক্সাম প্ল্যাটফর্মে এক্সাম দিলে আমার ক্ষতি নাই, একটা কিনছে দেখে আর একটা কিনবো না, এরকম না ভাই। অ্যাডমিশন সিজনে আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট এই এক্সাম এইটার উপরে আমার অনেক ভালো একটা ইনভেস্টমেন্ট থাকা উচিত। যে যত প্রকারের এক্সাম ব্যাচ আছে, 10টা মডেল টেস্ট বই কিনি, এটাতে কোনো ক্ষতি নেই ভাই, যত করতে পারি তত ভালো। একটা চান্সে অনেক কিছু, কারণ যদি প্রতিটা এক্সামে যদি আমার একটা মার্কও হেল্প করে, যে একটা মার্ক বেশি পাই, এটা কিন্তু অনেক বেশি, এটা অনেক বেশি ভাই। এবং ভাই আমাদের সমস্যা আছে কিছু বাঙালি স্টুডেন্টদের মধ্যে, যে আমরা বলি যে বই পড়ে কেউ দেউলিয়া হয় না, কিন্তু এই কথাটা আমরা কখন বলি, যখন আমাদের ভর্তি পরীক্ষা হয়ে গেছে। তো ভর্তি পরীক্ষার সময় 2টা মডেল টেস্ট বই পড়লে যে আমার একটু ইমপ্রুভমেন্ট হইতে পারে, এটা আমরা রিয়েলাইজ করি না। আমরা 10টা গল্পের বই পড়তে পারি, কিন্তু 2টা মডেল টেস্ট বই সলভ করব না। এই জিনিসগুলো একটু ভাই, আবার বই সবগুলো সব পড়তে গেলেও কিন্তু পারবে না, বাদ দিয়ে পড়তে হবে, বাদ দিয়ে এটা নিজেকে আইডেন্টিফাই করতে হবে, এটা আইডেন্টিফাই করতে হলে ক্রিম বের করাটা শিখতে হবে ভাই। আমি মানে ভর্তি পরীক্ষার্থী বলতে আমি কিন্তু মোটামুটি অ্যাডাল্ট, মানে হয়তো পুরোপুরি অ্যাডাল্ট না, বাট কিছুটা হলো অ্যাডাল্ট। এই ক্রিমটা বের করতে পারা লাগবে। এবং কোচিং এ কিন্তু অনেক কিছু পড়ায়, যে যতটুক পারে ক্যাপচার করবে, যদি আমি ক্যাপচার করতে না পারি আমাকে বাদ দিতে হবে বেশি। এবং ভাই এই জিনিসটা, এটা খুব ভালো একটা পয়েন্ট বলছেন ভাই। এটা হচ্ছে আমি মেক শিওর করতাম, আমাদের উদ্ভাসে যখন অনলাইন ক্লাস হতো, তখন তো অনলাইন ক্লাস ছিল কোভিডের কারণে, তো দেখতাম যে কোচিং অনেক কিছু এক্সট্রা পড়াইতেছে, এটা আমার মাথার উপর দিয়ে গেছে। মানে আমি অ্যাজ আ বুয়েটের স্টুডেন্ট বলতেছি, আমার মাথার উপর দিয়ে গেছিল ভাই অনেক কিছু। তখন আমি এটা জাস্টিফাই করতাম কিভাবে, যে আমি লাইনে আছি কিনা, ওই যে চ্যাপ্টারটা পড়াইলে ওই চ্যাপ্টারটার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতাম, যে আগামী 20 বছরে কি আসছে না, এই টাইপটা আসে না, ঠিক আছে, মাথা ঠান্ডা। হ্যাঁ মাথা ঠান্ডা, মানে এরকম তারা তো অনেক বেশি পড়াইতেছে, যে একটা হচ্ছে মানে মার্কেটিং স্ট্র্যাটেজি, আরেকটা হচ্ছে গিয়া বেশি পড়াইলে পারলে তো সমস্যা নাই, বা দুই একটা কোচিং কোশ্চেন আছে। রিয়েলাইজ করতে হবে ভাই, যে টপ 10 মানে একটা যে কোনো একটা র‍্যান্ডম কোচিং সেন্টারে আমি তো জানি না যে এখানে আমার ফার্স্ট বয়টা আছে কিনা, রাইট। তো ওকেও তো স্যাটিসফাই করতে হবে, তো আমাকে ওই কোশ্চেনটাও দিতে হবে। এখন ভাই আপনি যদি একটা বইটার ফার্স্ট বয়ের সামনে যায় বলেন যে বাবা এই দিক দিয়ে একটা পিঁপড়া গেছে, এটার সাথে থিটা কোন একটা কাকড়া গেল, এটা লব্ধি কি, বা এটা ভিতরে প্যাচ দিয়ে দেন, ও কিন্তু এটা বাইর করতে পারবে। কিন্তু একটা নর্মাল স্টুডেন্টকে দেন, বইটা চান্স পাইছে, বইটা পড়ে আমার মতো, ও পারতে নাও পারে, না পারার চান্সই বেশি। তো বেশি প্যাচ না দিয়ে, মানে আমাকে এটা মনে রাখতে হবে যে আমি যেন নর্মাল জিনিসগুলো পারি। এই আমাকে চান্স পাওয়ার জন্য পড়তে হবে, ফার্স্ট হওয়ার জন্য না। ফার্স্ট হওয়ার জন্য সে পড়বে, সে অন্য স্টাইলে পড়বে। ভাই আমার প্রথম কথা যে ভাই ফার্স্ট হওয়ার জন্য পড়বে, ও ভাই ফোনে ইউটিউব নাই ভাই, ওর ফোনে ইউটিউব কিছুই নাই, রাইট রাইট। এখানে আসলে অনেক দিক থেকে অ্যাডভান্স, অনেক ভাবে গিফটেড ভাই। সে নরমাল কথা বলে না ভাই, হি ইজ ভেরি ভেরি ট্যালেন্টেড ভাই। তো এই আর কি ভাই, ভর্তি পরীক্ষায় দিয়ে আসা, তারপরে প্রিলিতে হয়ে গেল। মাঝখান দিয়ে আমি তো প্রিলিত তো রেজাল্ট দেয় মোটামুটি 4-5 দিন লাগে, আমি রিটার্নের জন্য প্রেপ নিচ্ছি, এবং ঠিক একই সেম স্ট্র্যাটেজি। তো এখানে কিছু জিনিস একটু চিকন বুদ্ধি আমি অ্যাপ্লাই করছিলাম, যেটা আমার কাছে মনে হয় কাজে আসছিল। সেটা হচ্ছে ভাই, বইটা তো 3 আঙ্গুল জায়গা দেয় অ্যান্সার করার জন্য। তো আপনার যখন অ্যান্সারটা বাইরে হয়ে গেছে, তো আমরা করি কি, অ্যান্সারটা এমন একটা ফাঁকের মধ্যে দিয়ে আসি, মানে মনে করেন আমি লিখছি পুরো জিনিসটা বাইরে করছি যে এত ডিগ্রি কোণে যাইতে হবে দিছি, কিন্তু এই জিনিসটা এমন এখানে দেয় যে টিচার খুঁজে পাইতেছে। আর টিচার করে কি, মনে করে আছে পারছে মনে একটা পার্শিয়াল মার্কিং দিয়ে দেয়, কারণ বুঝতে হবে ভাই হয়তো এমসিকিউ খাতা একটা মেশিন কাটতেছে, বাট রিটেন খাতা একটা টিচার কাটতেছে। তো সে যদি উত্তর না খুঁজে পায়, সে কিন্তু আমাকে এখানে পার্শিয়াল মার্ক দিতে পারে। তো এই ক্ষেত্রে চালাকি যেটা করতাম, আমি এই কোশ্চেনটা একদম শিওর, উত্তরটা সুন্দর করে একটা বক্স করে দিয়ে আসতাম, দেখতে যেমনই খ্যাত দেখা যাক, খারাপ দেখা যাক, সমস্যা নেই, আমার নাম্বার দরকার ভাই। তো আমি লেখার পরে উত্তরটা যেই ফাঁকের মধ্যেই পড়ছে না কেন, কারণ এটা সবাই রিলেট করতে পারবে, জায়গা অনেক কম, তো একটু হিজিবিজি হইতে পারে,
তো আমি এক সাইড চাপায় চাপায় লেখা একটা কলাম করতাম, আবার লিখতাম, কলাম করতাম, এরকম করে করে লিখতাম আর 3-4টা কলাম করতাম। কারণ ভাই আমার জায়গা এরকম, মানে বুদ্ধিটা এখানেই ভাই, যে আমাকে জায়গা 3 আঙ্গুল দিছে, নিচের দিকে জায়গা নেই কিন্তু ডানে তো অনেক জায়গা, একটু কলাম করে লিখি এইটা, আর দেন উত্তরটা বাইরের পর বক্স করতাম। এখন এইখানে হচ্ছে মেইন স্ট্র্যাটেজিটা, সবকিছু বক্স করতাম না, যে জিনিসটা আমি একদম কনফার্ম 100% শিওর হইছে এটা বক্স করবো। এখন যেটা আমি জানি ভাই ভুল হইতে পারে, যদি ভুল হয় টিচার যদি ধরে 0 দিতে পারে, এটা বক্স করবো না, এটা উত্তর এমন ভাবে লুকাই দিছে বের করতে পারবে। কোনো কিছু টিচার সূত্র মিললেও যদি পার্সিয়াল মার্ক দেয়, এইজন্য ভাই লুকাই দিছি। এই চিকন চিকন বিদ্যুগুলো আমি অ্যাপ্লাই করতাম যে এটা একটু মাথায় রাখতে হবে। তো ভাই এরপরে বুয়েটের রিটেন পরীক্ষা আসলো, আমার এগুলা ভাই এতটা হিস্টোরিক্যালি মনে আছে যে আমি এটার উপরে হিস্ট্রি লিখতে পারবো, এরকম অবস্থা। যে আমার বুয়েট প্রিলি এক্সাম হয়েছিল সেন্ট্রাল লাইব্রেরিতে, বুয়েটের প্রথমবারই ক্যাম্পাস যাওয়া ওইবার আমার, এর আগে যাইনি। আর বুয়েট রিটার্ন এক্সাম হয় হচ্ছে আমার ওল্ড একাডেমিক ভবনে, যেটা নিয়ে অনেক ভাই হন্টেড কাহিনী আছে, ভূতের কাহিনী আছে, সেটা আমি শুনছি, কিন্তু ওই দিন গেছিলাম প্রথমবার। এবং ওইগুলোর বেঞ্চগুলো খুব উইয়ার্ড ভাই, মানে এটা একটা ফ্যাক্টর কিন্তু, মানে আপনি হয়তো ইউজ টু এভাবে লেখা, কিন্তু আপনার খাতার বেঞ্চটা দিচ্ছি এরকম, একটু প্যারা দেয় কিন্তু ভাই। তো যারা দেখতেছি এত বড় একটা বেঞ্চ এরকম একটু বাঁকা করে দেওয়া, তো একটু প্যারা খাইছি। এবং হলের ভিতরে 4-5 জন টিচার, ছোট্ট একটা রুমের ভিতরে, ভয় লাগে। বাট রিটার্নে গেলাম, যাওয়ার পরে সেম স্ট্র্যাটেজি, যে ভাই 40টা, মানে যেহেতু প্রিলি হইলো, এখন কিন্তু ভাই নাম্বার কমে গেছে, আগে 600 হইতো এখন 400 হয় প্রিলি হওয়ার কারণে, এখনো সেম। তো আমি একটা হিসাব করলাম যে 400-র 60% কত হয়, 4-6-24, মানে 240, সেফ মার্ক 250। আচ্ছা, আমি যদি 250-র উপরে অ্যাকুরেটলি পাই, হয়ে গেছে। এবং এই জিনিসটা যে ভাই সত্যি, এটা আমি এখন ডিরেক্টলি বলতেছি, আমি বুয়েট ভর্তি পরীক্ষায় রিটেনে 22টা, মানে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর 10 করে, আমি 22টা শিওর দেখাইছিলাম, মানে 22টা উত্তর করছিলাম শিওর, একদম ফুল মার্কস পাবো এটা শিওর। মানে এরকম ছিল ভাই যে আমার অঙ্ক যে ডিজিটটা সহ মুখস্থ হয়ে গেছে, এত ভালো করে দেখছি। কারণ ভাই আমি তো এখানে ফার্স্ট হইতে আসি নাই, ফর দ্য ফার্স্ট টাইম আমি আসছি ভাই এগুলো উত্তর করতে। তা আমি খালি ওই 22টা এমনভাবেই দিচ্ছি যে আমি উত্তর কোশ্চেন ডাটা সহ পারি, 22টা 220 নাম্বার, আর ধরেন 6-7টা দিছি পার্সিয়ালি পারবো। এটা যে এরকম একটু মানে একটু চুরামি করে করছি, মানে ভাই চুরামি বলতে হয় যে একটু চিপাই চুপাই ঢুকাই দিছি উত্তরটা, যেন সে খুঁজে না বের করে। তো টোটাল যদি আমি চিন্তা করি, হয়তো আমি বুয়েটে রিটেনে 270 এরকম আসতে পারে, হয়তো একটু বেশি বলতেছি, হয়তো বা 250 বা 260 এরকমই আসছে, এবং এটাতে আমার র্যাঙ্ক আসলো 742। তাহলে চিন্তা করো 600 মার্কে 400 ভাই, মার্ক 400 মার্কে তোমার হচ্ছে গিয়া, তুমি হচ্ছে 250 থেকে 270, এর বেশি হবে না, 700 র্যাঙ্কিং। এবং এই জিনিসটা কিন্তু ভাই প্রতিবারই ভাই সিমিলার থাকার কথা, সিমিলার এবং থাকে ভাই। এবং আমাদের সময় কিন্তু সিট ছিল 1215, 1000 না কিন্তু ভাই। তো 700 কিন্তু মোটামুটি মাঝখানে বলা যায়। তার মানে ভাই যে ছেলেটা 200 পাইছে, ও কিন্তু চান্স পাইছে, হয়তো লাস্টের দিকে, হয়তো 1100, বাট ও কিন্তু ওয়েটিং থেকে আসছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়েটিং থেকে মনে হয় 4-5 জন টানে, বাট মানে চিন্তা করেন ওয়েটিং যাওয়া লাগে না। আচ্ছা, যাওয়া লাগে না, মানে হয়ে যায়, ফিল আপ হয়ে যায়। যারা একদম আপনারা মনে করেন ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেছে, ওই ছেলেটা চিন্তা করে যে বুয়েটের একদম লাস্টের না পড়ে ঢাকা মেডিকেলে পড়ে, এরকম হয় আর কি। আদারওয়াইজ তো রিটার্নে একটা রিয়েলাইজেশন আমি বারবার পাচ্ছিলাম, যেখানে আমি আসবো, আমি জানি অডিয়েন্স এই টার্মটা পিক করছে, যে এই ছেলেটা বলতেছে ও টপ 100-এ যাওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু এখানে বলতেছে 700 হয়েছে। দুইটা ফ্যাক্টর এখানে। ফ্যাক্টর নাম্বার 1, আমি যদি টার্গেট করতাম কোনো রকম বইটা চান্স পাইতে হবে, এবং আমার যদি জেদটা এতটুকু থাকতো, তাহলে হয়তো এই যে মেজাকেয়ারটা ঘটলো, আমি 3টা রাত ঘুমাইতে পারিনি, আমি চান্সটা মিস করতাম। আমার টার্গেট যেহেতু ছিল বইটা টপ 100 লাগবে, মেজাকেয়ারটা ঘটার কারণে আমি কোনো রকম বইটা অ্যাটলিস্ট চান্সটা পাইছি। যেখানে একটা মাইক টাইসনের মাইন্ডসেট আসে ভাই, যে মাইক টাইসন অনেক ইন্টারভিউতে বলছে যে আমি রিংয়ে নামি মার্ডার করতে, আমি জিততে নামি না। তাহলে ভাই যদি ওয়ার্স্ট কেস একটা সিনারিও ঘটে, কি হইতে পারে, যে মনে করেন আমার ব্যাকবোন ভেঙে গেল, বা মানে মাইক টাইসনের কথা বলতে, যাই হোক না কেন, আমি তো ভাই মার্ডার করতে নামছি, আমি তো জিততে নামি নাই। যদি বেশ কিছু হয় তাও আমি তো জিতবো, আর যদি ওইটা না হয় তাহলে হয়তো মার্ডার করে ফেলা। সে মার্ডার করে নাই, বাট কাহিনীটা বুঝাইলাম। তো মাইন্ডসেটটা এরকম যে আমাকে একটু দূরের মাইন্ডসেটটা রাখতে হবে। বুয়েট টপ 100 টার্গেট মানে যে এই যে আমাকে খুব কঠিন কিছু করতে হবে এমন কিন্তু না ভাই। টপ 100-এও কিন্তু নর্মাল জিনিস, আপনি বুঝতে পারতেছেন ভাই, যে আমি আর 3টা কোশ্চেন পারলেই হয়তো টপ 100-এর কাছাকাছি চলে আসতাম। কারণ ভাই আপনি র্যাঙ্ক যত উপরের দিকে যাবেন, তখন মার্কস কিন্তু ছোট হয়ে যায়, অল্প মার্কস অনেক বেশি পাবেন। যেমন আমি ধরেন 260-এ ভাই 742 আসছে, যে ছেলেটা ধরেন 265 পাইছে, ওর র্যাঙ্ক ধরেন 400, এরকম কিন্তু। তো সামান্য একটুতে কিন্তু টপ 100 আসতো। তো প্রথম কথা হচ্ছে আমাকে টার্গেট রাখতে হবে যে আমি টপের দিকে যাব, যদি আমার চান্স পাওয়ার টার্গেট হয়। যদি আমার টপ করার টার্গেট থেকে টপ 100, তাহলে আমার টার্গেট রাখতে হবে টপ 10-এ যাবো, মানে একটু আগায় টার্গেটটা করতে হবে। এটা হচ্ছে এক। আর সেকেন্ড যে জিনিসটা আমি বললাম ভাই, যেটার কারণে হইতেছে গিয়ে আমি মানে চান্স হয়তো মিস করতাম, যে
মিস করার কথা ছিল, যে লাস্ট 3টা রাত আমি না পড়াও কেমনে যায় করলাম, এবং এই সেম ঘটনাটা কিন্তু আমি রিটার্নের আগেও ঘটাইছি। রিটার্নের আগেও আমার ঘুম আসতেছিল না, মানে আইরনিক্যালি, বাট ঘুম আসে নাই। এই জিনিসটা হচ্ছে ভাই এই যে যতক্ষণ আমি জাগনা ছিলাম ভর্তি পরীক্ষার প্রেপ নিচ্ছিলাম, এতটা অ্যাকুরেটলি প্রিপারেশন নিছি, আমার কাছে মনে হয় না যে ভাই আমার লাইফে এত অ্যাকুরেট টাইম আমি আর কোনোদিন কাটাইছি। এতটা ডিসিপ্লিন একটা মানুষ ছিল যে মানে হোয়াট এভার হ্যাপেন্স, আমার তখনকার কিছু মানে খুব অ্যাবনর্মাল লেভেলের অভ্যাস ছিল যে ভোরবেলা উঠতে হবে, কারণ আমার পড়ালেখা হয়তো ভোরে ভাই, রাতে হইতো না। তো মনে করেন আমি ভোর 4টায় ঘুমাইছি, 6টায় উঠতে হবে, 2 ঘন্টায় ঘুমায় যায়, মানে 2 ঘন্টায় ঘুম পোষাবে। ঘুম না পোষাইলে শীতকালের ভিতরে আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করছি, আমার অ্যাজমা হয়ে গেছিল। এরকম পাগল ভাবে চেতা ছিলাম, কারণ এত কম ঘুমাইলে আবার এটা ভাই মানে এটা আমি অডিয়েন্সকে সাজেস্ট করতেছি না, একটা কারণে কি ভাই, মানে আমার মানে আমি খুব একটা ঘুম আমার দরকার পড়ে এরকম না, মানে আমাকে যদি ঘুমাইতে সাজেস্ট করা হয়, কিন্তু আমি দেখছি যে আমি 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলে খুব ভালো মতো পারফর্ম করতে পারি। মানে আপনি আমাকে যদি বলেন যে 12 ঘন্টা ড্রাইভ করতে হবে, আমার কয় ঘন্টা ঘুম লাগবে, আমি 4 ঘন্টা ঘুমাই ইজি ড্রাইভ করতে পারবো, কোনো মিস্টেক হবে না। তো ব্যাপারটা হচ্ছে আমার শরীর খুব বেশি ঘুম চায় না, এ কারণে দেখা যায় যে আমি যদি 7-8 ঘন্টা ঘুমাই, আমার তখন একটু নিজেরা ওভার স্লেপ্ট মনে হয়, যে একটু বেশি হেভি হয়ে গেলাম। এটা একটা ফ্যাক্টর। আর সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে ভাই এক্স্যাক্টলি ঘুমের অ্যামাউন্টটা না, মানে ইটস অল অ্যাবাউট দ্য মাইন্ডসেট। কারণ দেখা গেছে যে আমি ভোরবেলা তো পড়লাম, তারপরে কিন্তু ঘুমটা পোষায় নিচ্ছি। যেমন ধরেন ভাই দুপুরবেলা কিন্তু আপনার পড়ালেখা খুব একটা ভালো হবে না, কারণ মানুষজন সব জাগনা, মা বাবা জাগনা, সবাই জাগনা, পড়া হয় না। কিন্তু ভোরবেলা একটা ডিফারেন্ট ফ্লেভার পাওয়া যায়, ওইটা পড়া টড়া দেন রাতের বেলা আমি ঘুমাই গেছি। এই যে জিনিস দুপুরবেলা একটু ঘুমাই নিছি আর কি, যে ওই যে ঘুমের যে ইয়াটা গেল। এবং আমি যে সকালে উঠবো এতটা বেশি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমি ভোর 6টায় উঠা, শীতকাল, ঠান্ডা পানিতে আমি গোসল করছি, কেন তাহলে ঘুমটা চলে যাবে, রাইট, ঝাটকাতে ঘুম চলে যাবে। মানে আমি এটা সাজেস্ট করি না ভাই, কিন্তু কেউ যদি এই কাজটা করে যে ভোরবেলা উঠা, শীতকালে ঠান্ডা পানি মাথায় দেওয়ার সাথে সাথে মনে হয় জানে যে আপনি কিছু ফিল করতে পারবেন না, মানে ভাই সিরিয়াস আপনার মানে নার্ভটা অফ হয়ে যাবে, মানে কিছুক্ষণের জন্য মনে হবে যে মাথার মধ্যে খুব কিছু দিয়ে যদি বাড়ি দেয়, কেমন জানি মানে জায়গাটা কেমন হয়ে যায় না, যে টের পাচ্ছি না, বা যে ঝেঝি ধরে বলে না যে বুঝতেছি না, ওরকম লাগে কতক্ষণ। তো জিনিসটা আমি সাজেস্ট করি না, বাট আমি বুঝাচ্ছি তোমরা যদি এই জিনিসটা না করো ভাই, অ্যাটলিস্ট তাও অ্যাটলিস্ট এইটা করো যে লাইফে যে জিনিসটা চাও ওটার জন্য পুরো পাগল মরিয়া হয়ে যাও। আমার মাইন্ডসেট এমন ছিল ভাই যে আমার লাইফে যতগুলো অপমান হয়েছে, যত জায়গায় চান্স মিস করি নাই, যা হয়েছে সবকিছুর কারণ এই বুয়েট, এইভাবে চিন্তা করতাম। এবং ভাই এই সেম মাইন্ডসেটটা আমি আমার লাইফে এখনো হোল্ড করি। কোনো কিছু একটা জিনিস যদি আমার দরকার পড়ে, তখন আমি ওইটাকে সবকিছুর জন্য ফেলাই দিই, মানে সবকিছুর পিছনে ওইটাকে কারণ হিসেবে চিন্তা করি। আচ্ছা, যে মনে করেন ভাই আমার কালকে ভোরে উঠতে হবে, এবার আমি চিন্তা করি যে আমার লাইফে আমার এটা স্বপ্ন ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, যেগুলো হয় নাই একটা মাত্র কারণকে আমি ভোরে উঠে না তাই। বা ধরেন আমার কম খাইতে হবে, খাওয়া কমাইতে হবে, সেম ভাবে চিন্তা করি। এই মাইন্ডসেটটা আমাকে খুব বেশি পাওয়ার দিছিল, যার কারণে লাস্ট 3টা রাত না ঘুমাইতে পারেও আমার বইয়ের সমস্যা হয়নি। আচ্ছা, এখন ধরো যারা এই 2024 সালে এসে পরীক্ষা দিবে, মানে 2024 বলতে 25 সালে পরীক্ষা দিবে, রাইট? তো ওরা আসলে কিভাবে আসলে নিজেকে প্রস্তুত করলে দেখা যাচ্ছে যে সে আসলে দেখা যায় যে যতগুলা পরীক্ষা দিবে সবগুলাতে ভালো করার একটা সম্ভাবনা থাকবে? আমরা কি ভাই স্পেসিফিক 24 ব্যাচ বললাম নাকি 25 ব্যাচ? আমি একটু মিস করছি। 24-25 আর কি, মানে এখন যারা এডমিশন টেস্ট দিবে। আচ্ছা, মানে নেক্সট ব্যাচ যারা আছে বা রানিং যারা আছে, রাইট। ভাই প্রথম কথা হইতেছে যে যেটা মানে আমার যে গল্পটা বললাম, এখান থেকে ভুলগুলো আইডেন্টিফাই করতেই হবে, যে আমি যে ভুলগুলো বারবার করে মোটা দাগ করছি সেটা। আর সেকেন্ড থিং এটা হচ্ছে যে স্ট্র্যাটেজি বললাম, সেকেন্ড থিং পড়বো কিভাবে, মানে মেইন টেক্সট বুক হওয়া উচিত ভাই আমার একটা কোশ্চেন ব্যাংক, যেটাতে অ্যানালাইজ করা আছে যে আমার এই জিনিসটা হবে মেইন। আমার মন খারাপ থাকলেও আমি এটা পড়বো, মন ভালো থাকলেও এটা পড়বো, টিচার খুব কঠিন পড়াইলেও এটা পড়বো, সহজ পড়াইলেও এটা পড়বো। এই জিনিসটা হচ্ছে ভাই মাইন্ডসেট হইতে হবে যে আমার কোশ্চেন ব্যাংকটা ওরিয়েন্টেড যদি প্রিপারেশন নিতে পারি, বিশেষ করে অ্যাডমিশন সিজনে, ভাই আমার কাছে মনে হয় ওকে নামায় ফেলানো খুব একটা সহজ। কারণ মানে ভাই কনসেপ্টের জাহাজ হয়তো ওকে সব প্ল্যাটফর্মে বানাই দিবে, কিন্তু যেই ছেলেটা একটা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে ভাই প্রায় 60 থেকে 70 বার করে ফেলাইছে, মানে হাতের ঘামে কালো হয়ে গেছে পেজ, সাদা পেজ কালো হয়ে গেছে, মানে দেখতে একটু অন্যরকম লাগে ভাই, মানে মোটা হয়ে যেত বইটা। এই ছেলেটাকে ভাই ফেলাই দেওয়া খুব কঠিন, কারণ একটা হাই প্র্যাকটিস ভলিউম তার আছে। এটা এক, যে কোশ্চেন ব্যাংক প্রচুর সলভ করা। সেকেন্ড, এক্সাম। ভাই আমার কাছে মনে হয় যে আপনি অনলাইনে এক্সাম দেন, অফলাইনে দেন, অফলাইন অবশ্যই বেশি এফেক্টিভ, বাট অনেক সময় হয় যে অফলাইন আমরা অ্যাফোর্ড করতে পারি না, সেক্ষেত্রে আমরা একটা অনলাইন এক্সাম ব্যাচ চিন্তা করি, বা অফলাইনে কিছু দিলে অনলাইনে বেশি দেওয়া যায়। হ্যাঁ, এটা মনে করেন ভাই আপনি সপ্তাহে অফলাইনে একটা দিলেন, কিন্তু আপনার ডেইলি এক্সাম গুলা, যেমন অ্যাডমিশন সিজনে ভাই আমরা যত যাই বলি উদ্ভাসে অনেক মানুষ থাকে, তো উদ্ভাসে ভাই ডেইলি এক্সাম হয়, উইকলি এক্সাম হয়। এখন হয়তো আমার কাছে উদ্ভাসের ক্লাসটা অফলাইনে কয়েকদিন ইফেক্টিভ লাগতেছে না, তো উদ্ভাসের ডেইলি এক্সাম গুলো আমি না দিই, একটা এক্সাম ব্যাচে ডেইলি এক্সাম গুলো দিই, আর হয়তো উইকলি এক্সামটা আমি উদ্ভাসে যাই দিই, তাহলে আমার অফলাইনে হইলো অনলাইনে হইলো। আমার কথা হচ্ছে ভাই এক্সামের কোনো বিকল্প নাই, এক্সাম ব্যাচ কিনা কেউ দেউলিয়া হয় না, সে যেন
প্রচুর পরিমাণে এক্সাম দেয়, অনলাইন হোক অফলাইন হোক, মডেল টেস্ট এক্সাম সে প্রচুর পরিমাণে দেয় এবং এক্সাম থেকে মিস্টেকগুলো ফাইন্ড আউট করে যে আমি কি কি ভুল করতেছি। এবং মিস্টেক খালি ভাই কোশ্চেনে না, কিছু মিস্টেক আছে যেগুলো স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক হয়, যে আমি হয়তো পরীক্ষায় বেশি চিন্তা করি, এটা একটি স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক হইতে পারে। যেমন আমি যে ভাই আপনাকে যে গল্পটা বললাম, এটা একটু লাস্ট টানলে এটা অনেকে বুঝবে স্ট্র্যাটেজিটা কিরকম। যে আমি যেটা বললাম যে সকালে এটা গোসল টোসল করে দেবো, আপনি বুঝবেন ভাই যে আমার অ্যাডমিশন সিজনের রুটিনটা কিন্তু একটু অ্যাবনর্মাল ছিল, অ্যাবসার্ড ছিল, খুব চেতা টাইপের। তো আমি যেটা করতাম, আমি জানি যে বুয়েটের সবখানে এসি নেই, বুয়েট তো পাবলিক, সবখানে এসি টেসি নাই, এখন উদ্ভাসের কোচিং সেন্টারে তো এসি আছে। কি করা যায়, আমাদের এখনকার ভাই ক্লাইমেট অনুযায়ী কিন্তু আপনার সেপ্টেম্বর অক্টোবরে খুব একটা গরম পড়ে না, আমাদের বুয়েট পেলে কিন্তু অক্টোবর আর নভেম্বর এর মধ্যেই এক্সাম হয়ে যায়, খুব একটা গরম কিন্তু ভাই পড়ে না, গরম পড়তে পড়তে প্রায় ডিসেম্বর চলে যায়। তা আমি কি করলাম, খুব একটা গরম পড়ে না বলতে ভাই খুব একটা শীত পড়ে না, মানে শীত আসে না আর কি। তা আমি কি করলাম, উদ্ভাস উইকলি এক্সাম করলে একটু মোটা কাপড় পরে দিতাম। কেন? কারণ উদ্ভাসে তো এসি আছে, শীত লাগতেছে, হাওয়া বাট একটু গরম লাগাই দেখি, যে অনেক সময় কিন্তু এরকম হয় যে ভাই প্রচন্ড গরম লাগলে মাথা কাজ করে না, একটু মোটা কাপড় পরে এক্সাম দিতাম। সেকেন্ড, আমি জানি যে বুয়েটে করোনার কারণে মাস্ক পরা লাগবে, বাধ্যতামূলক। এখন আমি আবার চশমা পরি ভাই, তো মাস্ক পরলে কিন্তু অনেকে চশমা ভাই ফগি হয়ে যায়। এগুলো ছোট ছোট স্ট্র্যাটেজিক্যাল গেম ভাই। তো আপনার উদ্ভাসে মাস্ক পরা বাধ্যতামূলক, ওখানে লেখা থাকে, বাট আপনি জানেন ভাই এটা কোচিং সেন্টার, আমি মাস্ক না পরলেও সে আমাকে বাইরে করে দিবে না, কারণ এখানে আমি টাকা দিয়ে পড়তেছি। তো সেম কাজটা আমি কি করতাম, যে আমি দেখতেছি আশপাশে কেউই মাস্ক পরা নেই, বাট আমি মাস্ক পরে এক্সাম দিচ্ছি। এখন হয়তো এটা এই কনটেক্সটের সাথে ভাই যাইতেছে না, যে ভাই আমাদের তো এখন মাস্ক পরা লাগে না, ঠিক আছে কনটেক্সটে যাইতেছে না, বাট আমি জাস্ট একটু বুঝাইলাম যে হয়তো এখনকার কনটেক্সট অনুযায়ী অনেক কিছু আসতে পারে যেটা আমার সময় আসছিল না। যেমন ওদের এখন ভাই মোটামুটি 24-25 ব্যাচ শর্ট সিলেবাসে যাচ্ছে, আমাদের সময় কিন্তু ফুল সিলেবাস ছিল। তো ফুল সিলেবাসে কোশ্চেন মানে কি ভাই, একটা টিচার যখন বেশি এরিয়া পাচ্ছে কোশ্চেন করার, সে প্রশ্নটা একটু সহজ করে, কিন্তু সে যখন এরিয়া কম পাচ্ছে, এবার ভালো জিনিসটাকে আমি থাকবো কিভাবে, ডিপে যাবো, তো এই জিনিসটা ওদের বোঝা উচিত। আমার ক্ষেত্রে মাস্ক পরাটা যেমন একটা ফ্যাক্টর ছিল, ওদের ফ্যাক্টরটা এরকম হওয়া উচিত যে আমি যেন একটু ডিপে যাই, একটা টপিকের ডিপে যাই। ডিপে যাওয়া বলতে আবার ভাই এখানে অনেকে অনেক ভুল বুঝে, যেমন ডিপে যাইতে বলছে, তার মানে ভাই মনে করেন আমি সার্কিট সলভ করব, এখন ডেল্টা ওয়াই লুপ বলে একটা জিনিস আছে যেটা আমরা এখনো আপনার হইতেছে গিয়ে ইয়াতে পাই নাই, কি বলে আমাদের সেমিস্টার গুলোতে এখন আমরা এটা পড়ি নাই, এটা ভার্সিটির লাস্টের দিকে পড়ায়, মানে আমি জানি না কবে পড়াবে, ডেল্টা ওয়াই লুপ বলে একটা ফ্যাক্টর ব্যাপার আছে যেটাতে আমরা সার্কিট সলভ করতে পারি। তো অনেকে মনে করে যে ভাই সার্কিট সলভের ক্ষেত্রে ডেপথ মানে হচ্ছে এই জিনিসটাও করতে হবে, কিন্তু এটা কিন্তু আমাদের ভাই ভার্সিটিতেও পড়ি না আমরা, ব্যাপারটা এরকম। সো ডেপথ ডাজন্ট মিন যে সব অনেক বেশি পড়তে হবে, ব্যাপারটা হচ্ছে একটা টপিক ধরেন আমি ভাই বুঝলাম যে সার্কিট থেকে কোশ্চেন আসে, এইটার একটু ডেপথে যায় দেখি যে কেভিএল কেসিএল দিয়ে কয়টা ম্যাথ আসতেছে, কি হইতেছে, এইটার ডেপথে যায়, নট লাইক যে এইটা নিয়ে সব জানতে হবে এরকম না, এইটার ডেপথে যাব, রাইট। এই জিনিসটা যেন আমরা একটা অ্যাপ্লাই করি, স্পেশালি যাদের শর্ট সিলেবাস হইতেছে এদের ক্ষেত্রে ভাই কোশ্চেনটা একটু ডেপথ থেকে আসবে, এটা বুঝতে হবে আমাদেরকে, এই আর কি ভাই। আর স্ট্র্যাটেজিক্যাল প্রেপের ক্ষেত্রে আরো বেশ কিছু বলা যায়। আর একটা খুব ভাইটাল পার্ট হইতেছে ভাই যে স্বপ্ন দেখতে পারা। আমার কাছে মনে হয় যে ভাই ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা ভুল থাকে, সেটা হইতেছে যে সে তার স্বপ্নটাকে কখনো ভিজুয়ালাইজ করে না। এবং আপনি সবাই এটা জানি যে পাবলিক লাইফে সবকিছু না, বুয়েট ভর্তি পরীক্ষায় মেডিকেল ঢাবে এটা সবকিছু না, এরপরে অনেক কিছু ফিউচার আছে। কিন্তু আমার তার প্রতি একটা প্রশ্ন যে এই রিয়েলাইজেশনটা কেন অ্যাডমিশন সিজনে এসে আমরা করি? হয় ইদার এই রিয়েলাইজেশনটা আমরা আমাদের এইচএসসি লাইফে করে ফেলাই, যারা করে ফেলছে তারা অনেক দূর চলে গেছে ভাই, অথবা অ্যাডমিশন সিজন হয়ে যাওয়ার পরে আনি যেই জিনিসটার জন্য আমি 20 বছর খাটলাম, 21তম বছরে হয়তো আমি ভর্তি পরীক্ষায় বসেছি, লাস্ট বছরে এসে এই জিনিসটা নিয়ে বেশি মাথামাতি না করে এক্সামটা দিয়ে খারাপ হইলে ভাই 1000টা বই আছে, এরপরে চিন্তা করা যাবে। কিন্তু ভাই ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা আমি দেখছি, যেহেতু আমার একটা অডিয়েন্স বেসে আমি দেখছি, এরা ভুলটা করে কি ভাই, মানে 20 বছর কিন্তু সে পড়াশোনা করছে, তার কোনো সমস্যা নাই, অ্যাডমিশন সিজনের 2 মাস আগে সে পোস্ট করে যে বুয়েট জীবনের সবকিছু না, বাট এটা তো বুঝলাম, তাহলে এই 20টা বছর কেন পড়লাম, শেষ করি এক্সামটা দেওয়ার পরে, তারপরে না হলে হ্যাঁ সত্যি ভাই সবকিছু না, কিছুই না, পরে দেখা যাবে, বাট লেটস মানে গিভ ইট আওয়ার অল, যেটার জন্য আমরা স্বপ্নটা দিচ্ছি। এক্স্যাক্টলি এই আর কি ভাই। আচ্ছা, আর যারা বর্তমানে একাডেমিকে আছে তারা আসলে নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করা উচিত? তারা তো ফিউচারে দেখা যায় ভর্তি পরীক্ষা দিবে, ঢাকা ভার্সিটি, মেডিকেল বা বুয়েট, রাইট, বিভিন্ন জায়গায়। তো তারা আসলে এখন থেকে কি কোনো প্র্যাকটিস দরকার আছে কিনা, নাকি এখন আসলে তারা এইচএসসি 25-এর জন্য প্রিপারেশন নেবে? ভাই একাডেমিকে থাকা অবস্থায় যারা মোটামুটি পড়তেছি বুয়েটে, আমাদের মোটামুটি সবারই কিন্তু একটা প্যারালালি অ্যাডমিশনের পেপার আমরা নিচ্ছি। আচ্ছা, আমরা স্বীকার করি না করে এটা আমরা নিই। তো আমার কাছে মনে হয় ভাই অ্যাডমিশনের পেপার অবশ্যই নেওয়া উচিত, এবং এটা আমার প্রিপারেশনের ধরন অনুযায়ী নেওয়া উচিত। যেমন আমাকে যদি কেউ বলে যে আপনি খুব শক্তিশালী হইতে চান,
আপনাকে এখন কি কি খাওয়া উচিত, এখন আমি সবাইকে কিন্তু বলতে পারি না যে ভাই আপনি হানি নাটস খান, এগুলো খুব সত্যি হবে, কারণ হইতে পারে আমি এমন একজনকে বলতেছি যে ভাতই খায় না, ওকে আগে ভাই ভাত খেয়ে নরমাল হইতে হবে। এমন হইতে পারে যে একজন মানুষ যার প্রিপারেশন একদম জিরো, এসএসসি পরীক্ষার প্রিপারেশনই নেই, সে অ্যাডমিশন নিয়ে মাথা ব্যথা করতেছে, সে লিটারাল জানেও না কয়টা সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হয়। ভাই এটা অবিশ্বাস্য লাগে, বাট এরকম মানুষ আছে। তো এই ক্ষেত্রে তাকে আগে এই বেসলাইনটা পূরণ করতে হবে, তারপরে সে অ্যাডমিশনের প্রেপ নিবে। যাদের প্রেপ মিডিয়াম তারা যেন বুঝে যে হ্যাঁ মিডিয়াম, বাট আমাকে এটা বেটার করতে হবে। আর যাদের মোটামুটি হয়ে গেছে তাদের যেন একটু অ্যাডমিশন প্রেপটা নেয়, কারণ অ্যাডমিশন প্রেপ আর একাডেমিক প্রেপের মধ্যে ভাই যে খুব বেশি পার্থক্য এটা আমার কাছে কখনোই মনে হয় না, খুব থিন লেয়ার একটা পার্থক্য ভাই, মানে একদমই খুব সিম্পল একটা তিনটা एग्जांपल বা দিয়ে বললে এরকম, হ্যাঁ মনে একটা एग्जांपल দুই তিনটা एग्जांपल একটা एग्जांपल বললে হবে। একটু ইয়া করে ভেবে দেখি, সেটা হচ্ছে ভাই আমরা মনে করি নিউটনীয় বলবিদ্যাতে বলের ঘাত নিয়ে অনেক পড়াশোনা করি। ওকে, তো বলের ঘাত আমরা এইচএসসি লেভেলে কি পড়ছি, এইচএসসি লেভেলে পড়ছি যে একটা গাড়িকে ধাক্কা দিল এতটুকু সেকেন্ডের ভিতরে, এখানে ঘাত বলটা বের করতে। আচ্ছা, অ্যাডমিশন সিজনে কোশ্চেনটা কি আসলো ভাই, যে একটা নৌকার উপরে দুইটা লোক দাঁড়ায় ছিল, একটা লোক এই সাইড দিয়ে লাফ দিল, এবার এই নৌকাটা যে ঘাত বল পাইলো, ঘাত বলটা কত, কনসেপ্টটা একই, জাস্ট একটু চিন্তা করেন ভাই পানিটা আইনা দিছে, কিন্তু পানির কিন্তু ঘর্ষণ টর্ষণ কিছু দেয় নাই, সো কোশ্চেন কিন্তু কমপ্লিকেটেড হয় নাই, প্যাটার্ন কিন্তু একই আছে। আপনাকে যখন রাস্তায় দিয়ে দেয় আপনার কাছে জিনিসটা সহজ মনে হয়, কিন্তু যখন আপনাকে বলে যে নৌকা থেকে একজন লাভ দিয়ে দিচ্ছে তখন আপনার কাছে অনেক কিছু ইমাজিনেশন আসে কি হইতে পারে, কিন্তু আহামরি কিছু না ভাই, ফর্মুলা একই ফর্মুলা লাগবে, জাস্ট একটা জিনিস এইচএসসিতে আসছে, একটা জিনিস অ্যাডমিশন আসছে। তো এই যে ছোট্ট লেয়ারটা আমার কাছে মনে হয় একটা স্টুডেন্ট এই লেয়ারটা ক্রস করলে কোনো সমস্যা নাই, সে দেখতেই পারে যে একটা গাড়ির সাথে গাড়ি লাগলে কি পার্থক্য হয় ভার্সেস একটা নৌকা থেকে লাভ দিলে কি হয়, আহামরি কোনো পার্থক্য হয় না। এই জিনিসটাকে যেন ভাই আমরা কোনোভাবে ট্যাবুটাইজ না করি যে অ্যাডমিশন মানে আহামরি কঠিন কিছু, এরকম না, দ্যাট ইজ প্রিটি নরমাল, একটা সামান্য এক স্টেপ আপার, আর কিছু না, এই আর কি। ঠিক আছে, তো আমার মনে অনেক বেশি আমরা ডিসকাশন করে বলছি, অনেক বেশি করে বলছি, আমি অনেক বেশি কথা বলছি আজকে। রাইট, তো ইউজারদের জন্য যদি লাস্ট কোনো সাজেশন থাকে যে আসলে যেই বেসিরই হোক বা যেটাই হোক, তারা একটা তো বলছো যে স্মার্ট সাজেশন বা স্মার্ট অ্যানালাইসিস করে পড়বে এডমিশন টেস্টে, সেটা তো একাডেমিকও মনে করতে পারে, রাইট? একাডেমিকে তো মনে সেম প্যাটার্নটা থাকে অবশ্যই ভাই, এইচএসসি তো আর এসএসসির মতো না যে আমাকে এনসিটিভি থেকে বই দিয়ে দিবে যে কয়টা চ্যাপ্টার, এমন তো না, ওপেন সিলেবাস ভাই, এনিথিং আসতে পারে, যে অ্যানালাইসিস করে পড়তে হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই, এটা যেই হোক না কেন, সিগময়েডের পেইড হোক বা বাইরের কেউ হোক যে নতুন, এটা জিনিসটা মাথায় রাখতে হবে যে এইচএসসি আর অ্যাডমিশনে ভালো করার মেইন বুদ্ধি হচ্ছে কি পড়বো না কি লাগবে না এটা জানা। রাইট, যেমন আল্লাহর একটা নিয়ম আছে না যে ভাই আপনি কি করা যাবে না সেটা জানেন, বাকি সব হালাল, মানে হারামটাকে আইডেন্টিফাই করেন, হালাল বের হয়ে আসছে। তো অ্যানালাইসিস করে আমাদেরকে এই জিনিসটা বের করতে পারা লাগবে যে কোন কোন জিনিসগুলো থেকে কখনোই কোশ্চেন আসে না, কোনটা দরকার নাই, কোন এক্সামের জন্য কোনটা দরকার, এক্স্যাক্টলি ভাই। এই তো ঠিক আছে, তাইলে ভালো ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম।